তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এটা এতদিন ছিল না, এটা তোমাদের মাধ্যমে প্রথম ইন্ট্রোডিউস হতে যাচ্ছে এসএসসি পরীক্ষায়। পরবর্তী ব্যাচগুলো তো থাকবে। তো দেখো এখন তাহলে এই যে এসকিউ, এটা হচ্ছে আসলে বলতে গেলে এটার কিন্তু বোর্ড প্রশ্ন নাই, অর্থাৎ কারণ এটা হচ্ছে তোমার নতুন আসতেছে। তো এখানে আসলে সবাই এই ক্ষেত্রে অনভিজ্ঞ, মানে যারা আমরা পড়াই, আমরা কিন্তু ধরো অনেক বছর ধরে পড়াচ্ছি, 4-5 বছর ধরে। আমরা মোটামুটি তো এমসিকিউ আর সিকিউতে মানে মোটামুটি অভিজ্ঞ, এগুলোতে আমরা জানি যে কোন টাইপের প্রশ্ন আসতে পারে, সেই অনুযায়ী আমরা ইয়া করি। যেমন তোমাদের জন্য আমি অলরেডি এমসিকিউ, হ্যাঁ, অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পারবা। শিওর শর্ট এমসিকিউ, যেখানে তিনটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এবং বীজগণিত, জ্যামিতি ও পরিসংখ্যান। হ্যাঁ, জ্যামিতি এবং পরিসংখ্যান, তাহলে পার্ট 1 to 3। তো এগুলো দেখে নিবা, ঠিক আছে? আমি ওখানে কিন্তু আমাদের এক্সাম যে এত বছর ধরে পড়াচ্ছি সেটার অভিজ্ঞতার আলোকে আমি মোটামুটি তোমাদের সব ধরনের প্রত্যেকটা অধ্যায়ের, যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে, প্রত্যেকটা অধ্যায়ের যত ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আমি ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি, ব্যাখ্যা সহ। তো যদি একটু করে দেখে যাও, আশা করতেছি খুব কাজে দিবে সেগুলো। হ্যাঁ, দেখে ফেলবার সময় করে। আর যারা সেগুলো না দেখে সরাসরি এই ভিডিওতে আসছো, তোমাদেরকে বলবো যে যারা দেখছো তো ভালোই, না দেখলে ওগুলো একটু দেখার চেষ্টা করবা, অবশ্যই দেখবা, কাজে দিবে। নিজেও দেখবা, একটু বন্ধু বান্ধবকে শেয়ার করবা, ঠিক আছে? এবং আমাদের ইউনিক স্কুল এসএসসি এই চ্যানেলটা তোমরা কি করবা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? মানে যে চ্যানেল থেকে দেখতেছো আর কি। তো দেখো এখন আমাদের এসকিউ জিনিসটা হচ্ছে নতুন, অর্থাৎ যেটা শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন বলতেছি, এটা আসলে নতুন একটা সেকশন। তো এখন এই ক্ষেত্রে আসলে বলতে গেলে আমাদের এটাতে আমরা যে অভিজ্ঞতা বলতে এই যে নাই, কারণ হচ্ছে আগে কোনো বোর্ড কোশ্চেন ছিল না, মানে এই টপিকটা ছিল না, যার কারণে আমরা রেফারেন্স দিতে পারবো না যে মানে একটা হয়তো কি ধরো আমরা ধরো সিকিউ এমসিকিউর ক্ষেত্রে বুঝতে পারি যে আসলে এই টাইপের প্রশ্নগুলো আসে, কারণ আমরা তো বোর্ডের একটা কি পাচ্ছি, রেফারেন্স পাচ্ছি, আগের নমুনা প্রশ্নগুলো পাচ্ছি, আগের বোর্ডে বিগত বছরের প্রশ্নগুলো, সে আলোকে আমরা বলতে পারি, হ্যাঁ, যে এগুলো আসতে পারে, এগুলো এগুলো পড়বা। বাট এটাতে আসলে এসকিউটা কেমন নতুন বলতে গেলে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি আহ দেখো আমি চেষ্টা করছি কিছু প্রশ্ন তোমাদের জন্য একত্রিত করে একটা সাজেশনের মতো করে তৈরি করে দেওয়ার জন্য। তো আমি বলবো না যে ফুল শুধু এটাই কনসেন্ট্রেট করবা তোমরা। আমি এখানে আমি মূলত করছি কি দেখো, আমি এটাকে এমন ভাবে সাজাইছি যে অন্তত প্রত্যেকটা টপিক থেকে যাতে একটা ম্যাথ থাকে, এবং পাশাপাশি কিছু আমি তোমাদের জন্য এই কি বলে এই থিওরিটিক্যাল প্রশ্ন রাখছি। হ্যাঁ, কারণ দেখো তোমাদের যখন সৃজনশীল হচ্ছে আসলে ম্যাথের সৃজনশীলে সংজ্ঞা টাইপের কিছু আসে না, ক এর মধ্যে আর কি, মানে যেটা জ্ঞানমূলক প্রশ্ন থাকে সৃজনশীল ক। তো সেখানে আমি খেয়াল করলাম যে আসলে জ্ঞানমূলক প্রশ্ন তেমন একটা আসে না। তো সেক্ষেত্রে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা নতুন সেকশন অ্যাড করছে, আমার কেন জানি মনে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিছু সংজ্ঞা আসতে পারে, আমরা সংজ্ঞাতে দেখবা তোমরা স্লাইডের মধ্যে, একটু পরে আমি স্টার্ট করব, একটু পরে মানে এখন স্টার্ট করবো আর কি। তো দেখবা যে আমি কয়েকটা সংজ্ঞা অ্যাড করে দিছি প্রত্যেকটা অধ্যায়ে, যেগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তো এগুলো আসার একটা ভালো পসিবিলিটি আছে, সাথে টুকটাক কিছু ম্যাথ আসবে। ম্যাথ কিরকম আসতে পারে আমি সেটাও তোমাদের একটু আইডিয়া দিই, যে তোমরা বই কতগুলো ম্যাথ করো না, খুবই ছোট, 3-4 লাইনে হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা অনুশীলনীতে কিন্তু কিছু ম্যাথ থাকে যেগুলো 3-4 লাইন বা 5 লাইনের মধ্যে হয়ে যায়, তাহলে ওই ম্যাথগুলো কিন্তু ভালো মতো প্র্যাকটিস করে যাবা, বইয়ের ম্যাথ, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো আমি শুরু করি, তাহলে অনেক কথা বলে ফেললাম। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের প্রথম আমাদের কি আছে, অধ্যায় 2, সেট ও ফাংশন। দেখো আমি বললাম না শুরুতে, এই যে দেখো কয়েকটা আমরা কি করছি, এখানে থিওরিটিক্যাল প্রশ্ন রাখছি। অসীম সেট কি বলতে কি বোঝায়, ফাঁকা সেট বলতে কি বোঝায়, এটা আসলে এখানে বলেছে এটা সসীম সেট হবে। অসীম সেট দুইবার চলে আসছে না, তো একটা সসীম সেট হবে বলে অসীম সেট দুইবার লেখা হয়ে গেছে, টাইপার লিখতে ভুল করছে। তাহলে এগুলো মোটামুটি, আর এখানে মাঝখানে একটা তোমার ম্যাথমেটিক্যাল প্রশ্ন চলে আসছে, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের মানে ওই সেটের কি হবে, উপাদান সংখ্যা কত? আমরা জানি যে আসলে মূলত আমরা এভাবে পাই, মানে কোনো একটা সেটের উপাদান সংখ্যা n হলে তাহলে তোমার উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। কোনো একটা সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তো এটা সমান 32 লিখতে পারো। এখন বলো 2 এর পাওয়ার কত হলে 32? 2 এর পাওয়ার তোমার 5 হলে 32, তার মানে n সমান 5। n সমান কত? 5। অর্থাৎ উপাদান সংখ্যা 5 হলে উপসেট সংখ্যা 32 হবে। এটা একটা ম্যাথমেটিক্যাল ম্যাথ, আর গুলো হচ্ছে তোমার দেখো থিওরিটিক্যাল জিনিসপত্র কাকে বলে বা সংজ্ঞা টাইপের, এটা তোমরা দেখে নিবে। আর এগুলোর বাইরেও তোমরা মোটামুটি তোমাদের গাইড বা টেস্ট পেপার যেটা আছে ওখানে যেগুলো শর্ট কোশ্চেন থাকবে এগুলো একটু চোখ বুলাই যাবে। হ্যাঁ, আশা করতে যে এত আহামরি কঠিন কিছু হবে না, হ্যাঁ, একটু ভালো মতো পড়লেই হবে, এনাফ। তা আমার চলো কয়েকটা ম্যাথ তোমাদের জন্য আমি সুবিধার্থে
করে দেখাবো। তো দেখো সি ইকুয়ালস টু ওয়াই বিলংস টু এন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখো এখানে একটু গুছাই লিখবা, তোমরা দেওয়া আছে দিয়ে লিখবা, এটা লিখবা। আমি একটু এখানে সংক্ষেপে করে দিচ্ছি, তোমরা পরীক্ষা একটু গুছাই লিখবা অবশ্যই। তো আমরা যেহেতু এখানে শর্ত দিয়েছে কি এটা, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, একদম ইজি। মিডল টার্ম ফ্যাক্টর ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, তাহলে যোগ করে 3, 2 একে 2, যোগ করে এটা মিলতে হবে, গুণ করে এটা আসতে হবে। তো আমরা পড়ছি মিডল টার্ম ফ্যাক্টর, ওয়াই কমন নাও, ওয়াই ইন্টু ওয়াই প্লাস টু প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস টু, তাহলে বা ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান সমান জিরো। হ্যাঁ, তাহলে হয় আমরা যেহেতু দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে ওই দুইটা রাশির যে কোনো একটা শূন্য হবে, বা দুইটাই শূন্য হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা শূন্য অথবা দুইটাই কি হতে পারে, শূন্য হতে পারে। তাহলে হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য, এগুলো আমরা সবাই জানি, একদম নর্মাল। ওয়াই প্লাস সরি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা পাবো সুতরাং এখানে অনেকগুলো ডট হয়ে গেছে এক জায়গায়। আচ্ছা, এখন ক্লিন করি। তাহলে ওয়াই সমান -2, আর এখানে সুতরাং ওয়াই সমান -1। এখন দেখো তো এই দুইটার একটা কি অ্যাকসেপ্টেবল? নো, কারণ ওয়াই বিলংস টু এন, শর্তটা কি যে ওয়াই অবশ্যই স্বাভাবিক সংখ্যা হইতে হবে। তো যেহেতু -2 -1 নট বিলংস টু এন, ঠিক আছে, নট বিলংস টু এন, আমরা বলতে পারি যে এখানে আসলে সি সেটের উপাদান সংখ্যা ফাঁকা সেট, অর্থাৎ কোনো কিছু থাকবে না, ফাঁকা সেট। তুমি এভাবেও লিখতে পারো অথবা এটাকে এভাবে প্রকাশ করতে পারো, যে কোনো একটা। তোমাদের কিন্তু এমসিকিউতে দেখো আমি যেগুলো এমসিকিউ করাইছি, আর একটু শোনো, ওই এমসিকিউ গুলোর মধ্যে অনেকগুলো আবার শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। হ্যাঁ, অনেকগুলো ব্যাখ্যা দেখবে যে অনেকক্ষণ সময় লাগছে, তো সেগুলো দেখবা যে কোনো কোনো ক্ষেত্রে তোমার শর্ট কোশ্চেন আকারে আসার একটা ভালো পসিবিলিটি আছে। ওই জন্য আমি ওগুলো সব ব্যাখ্যা সহকারে আলোচনা করছি। এই জন্য এমসিকিউ ক্লাসগুলো হাইলি রিকমেন্ডেড, ভালো করে দেখবা, 3টা পার্টি। তাহলে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার 9 থেকে বড় অথবা 9 এর সমান। হ্যাঁ, এটা মানে কি বোঝায়, 9 থেকে বড় অথবা 9 এর সমান, আর এক্স কিউব 130 থেকে ছোট। তো আমরা 1 থেকে স্টার্ট করি। তাহলে x সমান 1 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে 1। যে 9 থেকে ছোট, 9 থেকে বড় হচ্ছে না, তার মানে এটা অ্যাকসেপ্টেবল না, এটা 9 থেকে ছোট। তাহলে 1 এমনি হবে না, তুমি এদিকে এক্স কিউব তাও দেখাতে পারি আমরা চাইলে, এক্স কিউব সমান হবে 1 কিউব 1, অর্থাৎ এটা 130 থেকে ছোট হবে, এটা ফাইন। কিন্তু বাট এটা মেনে চলতেছে না, সেজন্য নেওয়া যাবে না। যদি 2 হয় তখন 4, সেটাও 9 থেকে ছোট। তাহলে এটা হবে তোমার 8। এটা ঠিক আছে, ওকে, বাট এটা মেনটেন হচ্ছে না। তাহলে আমরা এটা নিতে পারবো না, এটা নিতে পারবো না, কারণ এই যে একটা মেনটেন করলে হবে না, দুইটা একসাথে হইতে হবে, ঠিক আছে, যেটা এবং দিছে। তাহলে x সমান 3 হলে তোমরা কিন্তু ডট ডট দিবা না, আমি এগুলো এখানে শর্ট খালি করতেছি, তোমরা সবসময় এগুলো পুরাটা লিখবা। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে 9 ইকুয়ালস টু 9। হ্যাঁ, যে আমাদের শর্ত মেনে চলতেছে, সমান হলে অসুবিধা নাই, ঠিক আছে, সমান হলে অসুবিধা নাই। আর এক্স কিউব সমান তোমার 3 কিউব মানে 27, 130 থেকে ছোট আছে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, একদম ফাইন। তাহলে 3 নেওয়া যাবে, 3 দুটাই মেনটেন করতেছে। তারপর এখানে 16, এটা অবভিয়াসলি 9 থেকে বড়, এবং 4 কিউব সমান কত, 64, হ্যাঁ এটা 130 থেকে ছোট, একদম ফাইন। x সমান 5 হলে তাহলে এক্স স্কোয়ার সমান 25, 9 থেকে বড়, অবশ্যই 9 থেকে বড়, কোনো ঝামেলা নাই। আর 5 কিউব করলে 125, সেটা 130 থেকে ছোট আছে, তাহলে এটাও নেওয়া যাবে। তাহলে এটা দুই দিকে মেনটেন করতেছে, তাই না? তাহলে 3, 4, 5 তিনটাই ওকে আছে। আমরা 6 দিয়ে করে দেখি, 6 থেকে আর হবে না, 6 এ এটা মেনটেন করবে, ঠিক আছে, 36, অবশ্যই 9 থেকে বড়, বাট এখানে ঝামেলা হয়ে যাবে। এক্স কিউব সমান আসবে 216, 6 কিউব, তাহলে এটা কিন্তু 130 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা নেওয়া যাবে না। তো আমরা এখান থেকে কি বুঝলাম যে এক্স এর মান কোনটা কোনটা অ্যাকসেপ্টেবল, 3, 4, 5 এবং স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে
সি সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আনসার হবে 3 4 5। তোমরা এগুলো একটু গুছাই লিখবা, ব্যাস নর্মাল। তাহলে প্রত্যেকটা টাইপ থেকে শুধু একটাই দেখাবো, ব্যাস। কারণ আমি এত মানে এটা ভিডিওটাকে বেশি ডিটেলস করতে চাচ্ছি না, তাও অনেকক্ষণ হয়ে যাবে আসলে। তো তোমরা আমি একটা করে দেখাবো টাইপ, তোমরা বাকিটা নিজেরা একটু নিজ দায়িত্ব করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি, সরি এ ইন্টারসেকশন বি, সেটাকে আবার পাওয়ার সেট করতে হবে। তাহলে পাওয়ার সেট মানে কি আসলে? পাওয়ার সেট মানে হলো উপসেট সমূহর সেট। মানে কোন একটা সেটের উপসেট সমূহকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি তখন সেটা হবে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? কোন একটা সেটের উপসেট সংখ্যা যত হবে পাওয়ার সেটের উপাদান সংখ্যাও তত হবে, রাইট? তাহলে আসো এ ইন্টারসেকশন বি যদি আমরা করি তাহলে 2 3 5 7 4 5 6 7। তাহলে এখানে দেখো, তাহলে ইন্টারসেকশন মানে কি কমন? তাহলে কমন কোনটা কোনটা আছে দেখো, 5 আছে, 7 আছে, আর আছে 9। তাহলে 5 এবং 7 আমরা এটার মান বলতে পারি কত? 5 এবং 7। তাহলে এখন পাওয়ার সেট পি অফ এ ইউনিয়ন বি, তাহলে পাওয়ার সেট হবে কি উপসেট গুলো নিয়ে? তাহলে এটার উপসেট হবে কয়টা? 4টা। তাহলে আমরা যদি প্রথমে লিখি 5 7, দুইটা আগে লিখে ফেললাম, আবার একটা একটা নিয়ে করো 5 7, তারপর ফাঁকা সেট। তাহলে এই 4টা দিয়ে আবার কি দেবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, ব্যাস। এই প্রশ্নটা এভাবে আসতে পারতো যে ইউনিয়ন ইন্টারসেকশন বি এর উপসেট সমূহ লিখো, তখন আমরা এভাবে লিখতাম, তখন শুধু ব্র্যাকেটে লিখতাম, ব্র্যাকেট দিতাম না, উপসেট সমূহ দিয়ে এই 4টা লিখতাম। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে, ডান। তাহলে এরপর আসো এটা, তাহলে ক্রমজোট নিয়ে ভালো করে বুঝো। তাহলে এখানে ভালো করে বুঝো, এটা এটা ইকুয়ালস টু এটা হবে, আর এটা ইকুয়ালস টু এটা হবে। অনেক সময় তোমার এই জিনিসটা এখানে থাকতে পারে, 19টা এখানে থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, একটু ভিন্নভাবে আসতে পারে। তো এখানে তোমার সোজাসুজি আছে, তো আমরা ইকুয়েশন আকারে লিখবো এটাকে। তাহলে ইকুয়েশন আকারে যদি লিখি তাহলে কি কি ইকুয়েশন আসে দেখো তো, x - 2y = 1, আরেকটা আসছে 3x + 2y = 19। এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে দাও 2 নম্বর সমীকরণ, এখানে লিখে দিবা পদার্থ সমীকরণ। ওকে, এখন কি করলে সুবিধা হয় দেখো, যদি আমি 1 আর 2 যোগ করি 2 আর 2y বাদ যাবে, তাহলে x আর 3x যোগ হবে। তাহলে আমি কি করবো, 1 ও 2 যোগ করে দিব। তোমার বাংলা লিখবা যে 1 ও 2 নং যোগ করে পাই, আমি শর্টকাট লিখে দিচ্ছি। তাহলে 2y থেকে 2y গেলে 0, 3x আর x যোগ করলে 4x, আর 19 আর 1 যোগ করলে 20, তাহলে 4x = 20। তাহলে x সমান কত হবে, 20/4, তার মানে 5। x = কত আসবে, 5। এখন x এর মান তুমি 1 নঙ্গে বসাই দাও, 1 নঙ্গে বসাই দিলে কি হবে দেখো তো, 5 - 2y = 1। হ্যাঁ, x এর মানটা জাস্ট এখানে বসাই দিলাম। তাহলে -2y = 1 - 5, অর্থাৎ -2y = -4। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে y = 4/2। তাহলে 4/2 মানে কত, 2। অর্থাৎ সুতরাং y সমান হবে 2। আমরা এভাবে লিখতে পারি নির্ণয় সমাধান x, y = 5, 2, ব্যাস। এইভাবে করতে হয়, খুব সহজ। তারপর আমরা ফাংশনের ইয়াগুলো দেখো এখন। তাহলে এই টাইপের ম্যাথ এরকম একটা আসার সম্ভাবনা ভালোই। তাহলে f(x) দেওয়া আছে, f(x) দিয়ে এটা লিখবো x⁴ + 5x - 3। তো আমাকে বলছে যে f(1/3), তাহলে তোমার যেখানে x আছে সেখানে 1/3 বসে যাবে, এখানেও সেম। তাহলে যেখানে x আছে সেখানে 1/3 বসাই দাও, প্লাস 3^4 মানে কত, 81। এখানে 5/3 - 3। তাহলে এখানে লসাগু নাও, লসাগু অবশ্যই 81 হবে, 81 আর 3 লসাগু 81 আসবে। হ্যাঁ, তাহলে 81 কে 81 দিয়ে ভাগ করলে 1, 3 দিয়ে ভাগ করলে 27, 27 আর 5 27 কত হয় দেখো, 27 গুণ 5 135। হ্যাঁ, 100 কত হয়
35, ঠিক আছে। তাহলে আবার দিকে 81 গুণ 3, 81 গুণ 3, তাহলে 243 মাইনাস 243, ঠিক আছে, ডান। তাহলে এখন আমরা বসাই দিই। তাহলে 136 থেকে 243 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে -160। তাহলে -160/81। এখন দেখো কোনো কিছুতে ভাগ যায় কিনা দুইটাকে, না গেলে এভাবে রেখে দিতে হবে। হুম, যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না। হুম, না গেলে এভাবে থেকে যাবে, ব্যাস। তাহলে 127/107/81, 107 বাই কত 81 এভাবে থাকবে। এটাই আমাদের আনসার। হিসাব নিকাশ করে যা পাবো সেটাই আনসার, ইজি। আমরা পরেরটাতে যাই। তাহলে এরকম একটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা ভুল হয়েছে, এটা এফ হবে, এখানে একটা এফ আসে নাই। এফ অফ -3 = 0 হবে। হ্যাঁ, কারেকশন করবা, এফ অফ -3 = 0 হবে। তাহলে এফ অফ ওয়াই সমান এটা দেওয়া আছে, তাহলে এম এর কোন মানের জন্য এটা 0 হবে। তাহলে এখানে যে এম আছে না, তাহলে এম এর মান কত হলে এটা 0 হবে। তো তোমরা আগে এফ অফ -3 বের করো, যেটা সমান 0 হয় বলছে, এটা বের করো। তাহলে এফ অফ -3 যদি বসাও, তাহলে -3 কিউব দেওয়া আছে, এটা লিখবা আগে। তাহলে -3 কিউব প্লাস এম ইন্টু -3 স্কোয়ার, -3 ইন্টু -m, সরি 3 ইন্টু কি লিখছি এটা, মাইনাস ওয়াই মান কত -3, দুঃখিত, 3 ইন্টু -3, 3 ইন্টু কত -3, -6, ব্যাস। তো যেখানে যেখানে তোমার ওয়াই ছিল সেখানে আমরা -3 বসাই দিছি। তাহলে -3 কে কিউব করলে -27, মাইনাস কিউব করলে মাইনাস থেকে যাবে, -3 কে স্কোয়ার করলে +3 হয়ে যাবে, মানে 3 বর্গ 9, এটা না, এটা +9m থাকবে, গুলা ফেলা যাবে না, ইজি বিষয়। মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9 বিয়োগ 6, তাহলে 9m, এগুলো বিয়োগ করে দাও। 27 6 33, তাহলে 9 থেকে 33 বিয়োগ দাও, ঠিক আছে, -24, 9m -24। তাহলে আমরা -3 বসা এটা পাচ্ছি। তাহলে শর্ত মতে আমাদের এটা সমান কত হবে, 0 হইতে হবে। হ্যাঁ, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যেটাই বলো, এটা সমান, যেহেতু এফ অফ -3 সমান 0 বলতেছে, তাহলে এটা সমান 0। তাহলে 9m সমান 24, সুতরাং m সমান 24/9। এটাকে ভাঙা যাবে না। হ্যাঁ, এটাকে আচ্ছা ভাঙা যেতে পারে, 3 দিয়ে ভাগ করা যাবে না, যাবে, তাহলে ভাঙা গেলে ভাঙতে পারি আমরা, ভাঙি ফেলি, ভেঙে লিখি, ছোট করে লিখি একটু, বা 3 দিয়ে ভাগ করলে 8, 3 দিয়ে ভাগ করলে 3, লিখে যাবে 8/3। তাহলে কত হবে, তাহলে m এর মান 8/3 হলে f অফ -3 সমান 0 হবে, একদম ইজি, ঠিক আছে। তো এটা দেখে নাও, এরকম আরো কিছু তোমরা অবশ্যই করবা এই টাইপের। তাহলে এই দেখো একদম ইজি। তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। তার ডোমেন কি হবে বলো তো, এখানে সংক্ষেপে লিখি, তোমাদের একটু বাংলা কথা লিখতে হবে, আমি জাস্ট এই আটা লিখে দিচ্ছি। তার ডোমেন হবে 2, দেখো 2 কয়বার আছে, 2বার আছে না, লিখবো একবার, 2 3 4, 2বার লিখবো না। এটা আমরা এগুলো এমসিকিউ ক্লাসেও বলছি, সতর্ক করছি তোমাদের, ওখানে তো অপশন থাকে, আর গুলায় যায় স্টুডেন্টরা, গুলায় ফেলে। তাহলে এখানে 1 2 2বার আছে, একবার লিখবো, তাহলে 1 2 5, 1 2 5। তাহলে এটাই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় র্যান্স, প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। তাহলে আমরা আসল অধ্যায় 3 চলে আসি। তাহলে বেসিক গাণিতিক রাশি বলতে কি বুঝো তোমরা একটু দেখে নিবা এগুলা। হ্যাঁ, আমি যেগুলো সংজ্ঞা আছে এগুলো এখানে পড়াচ্ছি না তোমাদের, এগুলো জাস্ট তোমরা একটু বই থেকে বা গাইড থেকে দেখে নিবা। তাহলে সরল করো, তাহলে সরল করো, দেখছো এই যে সরল করা, বা দেখবা যে অধ্যায় 3.1 3.2 তোমাদেরকে বলতেছি যে বইয়ে যেগুলো ছোটখাটো ম্যাথ আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এগুলোর সাথে সাথে তোমরা এগুলো একটু টুকটাক টুকটাক নিজেরা করে নিবা। তো এগুলো কিভাবে করতে হয় দেখো তো, এইটা এই ম্যাথগুলো কিভাবে করতে হয়, এটাকে তুমি ধরে নিবা এ, এটাকে ধরে নিবা বি। হ্যাঁ, মানে এটা এ, এটা এটা বি, তো এটাও এ, দেখো মিল থাকবে, এটা এটা যেমন এটার সাথে মিল আছে, তাহলে এটা বি। তাহলে আমরা ধরি ধরি একটাকে একটাকে বি ধরবো, তাইলে হয়ে যায়। সরল করো, যদি এখানে এবিসি থাকতো তখন আমি একটা এক্স একটা ওয়াই ধরতাম, এভাবেই। তাহলে একটা হচ্ছে -5x -7y, এটা ইকুয়ালস টু বি। তাহলে এখন আমরা কি করব, ওই যে পদার্থ রাশি,
তাহলে এ বি ধরার পর আমার কি থাকবে এ স্কোয়ার প্লাস 2ba মাইনাস প্লাস বি স্কোয়ার। তাহলে 2ba কে 2ab লেখা যায় না, 2ba কে অবশ্যই 2ab লেখা যায়। তাহলে কোন সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার, একদম ইজি। এখন তুমি a প্লাস বি হোল স্কোয়ার এ আর বি কে আবার বসাই দাও। তাহলে এ সমান কত পাইছিলাম, কত ধরছিলাম আমরা, সরি। তাহলে ওই যে বলো যেটা ধরবো এটাকে ফিরিয়ে দিব, হ্যাঁ ফিরিয়ে দিতে হবে, যে যেটা সমান এ ধরছিলাম ওই এর আগের মানটা ফিরিয়ে দিব আমরা, হ্যাঁ। এটা পরিবর্তে আমরা এ লিখছিলাম, এখন এর পরিবর্তে আবার আগেরটা ফিরিয়ে দিব, হ্যাঁ। যে বলো না ফিরিয়ে দাও, মাইলসের গান আছে, ফিরিয়ে দাও আমার এই প্রেম তুমি, তাহলে এখানে ফিরিয়ে দাও আমার এই মান তুমি, তাহলে ফিরিয়ে দাও। তাহলে এর মান কি হবে 5x প্লাস 5y। তাহলে ম্যাথে কোনো কিছু যদি আমরা ধরি তখন এটাকে পরবর্তীতে আমাদেরকে ফিরিয়ে দিতে হয়, হ্যাঁ। সব সময় না, এই টাইপের গুলোতে আর কি। তাহলে প্লাস বি, তাহলে বি এর জায়গায় আমরা কি লিখবো মাইনাস 5z মাইনাস 7y। তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে না কারণ প্লাস আছে, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যেত, 3z হোল স্কোয়ার। এখানে দেখো কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে, মানে বিয়োগ চলে যাচ্ছে, কাটাকাটি মানে বিয়োগ আর কি আসলে। তাহলে আমাদের এখানে কোনো কিছু কি বাদ যাবে, যাবে 3z আর 3z যাবে, এই যে প্লাস 3z মাইনাস 3z আরগুলো থাকে যাবে। তাহলে 5x আরটা কই, এটাকে 5z নাকি 5x, এখানে একটু বলেছে এটা এটা 5x হবে, তাহলে 5x হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু আবার চেক করি, 5x 5y 3z মাইনাস 5x মাইনাস 7 মাইনাস 3z, ইয়েস ডান 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 ডান। তাহলে আমাদের 5x 5y, ঠিক আছে। তাহলে 5x আর মাইনাস 5x করলে এটাও বাদ, এটাও বাদ, হ্যাঁ লাল দিয়ে দেখাই প্রয়োজনে, রেড ফ্ল্যাগ বাদ। তাহলে আর থাকে কি 5y মাইনাস 7y, তাহলে 5y থেকে 7y গেলে কত মাইনাস 2y, হ্যাঁ কত হবে মাইনাস 2y, এদিকে লিখতেছি। তাহলে মাইনাস 2y এর উপর একটা কি আসবে স্কোয়ার, তার মানে আমার আনসার হবে 4y স্কোয়ার, 4y স্কোয়ার, ঠিক আছে। এভাবে আমাদের করতে হয়, একদম সোজা, জাস্ট একটা নরমাল সূত্র অ্যাপ্লাই করতে হয়, বসাই দিব। তাহলে সরল করা এরকম তোমরা আরো করবা, যেগুলো বইয়ে আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের গাইডে থাকবে। তো এটা দেখো বর্গের অন্তরূপে প্রকাশ, তো এটাকে আমরা দুইভাবে করতে পারি, তো এটাকে খুব সহজে করা যায়। কিভাবে করে দেখো, সূত্রে ফেলো, সূত্রে ফেলার চেষ্টা করো। আচ্ছা দেখো তো, সূত্র যদি আমরা ফেলতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এটাকে এ ধরছি, তাহলে 14 মিলাতে হলে কত দ্বিগুণ করতে হবে, 7 দ্বিগুণ করতে হবে না, তাহলে 7 দুগুণ 14, 2ab, তাহলে আমাদের বি স্কোয়ার মানে কত 7 স্কোয়ার, বাট আছে কত আসলে 48 না, আমি পাচ্ছি কত 49, তাহলে কত বিয়োগ করে দিতে হবে, এক তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন এক যদি আমি বাদ দিয়ে দিই, আগে এটা বলো, তাহলে এই অংশটা কি হবে, এই অংশটা কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এটা পরিবর্তে, যে এ প্লাস বি, এখানে এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে 7, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1। এখন 1 লেখা যায় কথা, 1 স্কোয়ার লেখা কি, 1 স্কোয়ার লেখা কি মাইন্ড করবে, মাইন্ড করা যাবে, যাবে না, কারণ 1 এর উপর তুমি পাওয়ার যাই দাও না কেন সবসময় 1, তো 1 কে তুমি 1 স্কোয়ার লিখতে পারো, সব সুবিধা অনুযায়ী 1 কিউবও লিখতে পারো, অনেক সময় 1 টু দি পাওয়ার 4ও লিখতে পারো, 1 টু দি পাওয়ার তোমার যত মন চায় দিতে পারো। এখন তোমার মন চাইলে যত মন চায় দিলে তো হবে না, আমার এখানে যেভাবে দরকার, তাহলে আমার দরকার হচ্ছে এখানে 1 স্কোয়ার করে দেওয়া, তাহলে আমরা কি করতে পারবো দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেলতে পারবো, এই যে করলাম দুইটা বর্গের অন্তরূপ মানে তো বুঝো, তাহলে এই যে এটা একটা বর্গ এটা একটা বর্গ, দুইটা বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করলাম, করলাম না, করলাম। এটা আরো একটা লেন্থি প্রসেসও আছে, সেটা কিরকম, ওই যে তোমরা একটা সূত্র পড়ছো না এক্স প্লাস এ না, এ বি সূত্র, সরি কিসের সূত্র, এ বি সূত্র, কিরকম এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই ফরম্যাটে নিয়ে যেতে পারবা। তবে সেক্ষেত্রে তোমাকে একটু কাজ করতে হবে এই টাইপের গুলাতে, যে এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করলে তোমরা এখন দুইটা কি পাবা, উৎপাদক পাবা, তো সেগুলোকে আবার একটাকে বি ধরতে হবে, এ বি আকার আসবে, তখন ওই সূত্রে ফেলতে হবে, তো অনেক লম্বা কাজ। আমরা এই টাইপের যেটা আসবে সেগুলোকে এভাবে মানে করতে পারবো, আবার সবগুলোই করা যাবে এমন না, তো যেগুলোতে তোমার করা যাবে না তখন এই ফরম্যাটটাতে নিয়ে যেতে হবে। ওকে, এরপর আসো দেখো, এটি খুবই সহজ একটা কনসেপ্ট এবং এটা প্রচুর এমসিকিউতে আসে এই ম্যাথগুলা। আমরা এ স্কোয়ার মাইনাস এটা সমান ওটা হলে এর সমান দেখাতে হবে। আমরা একটা কাজ করবো, মাইনাস 9টাকে এই পাশে নিয়ে আসো, 9 প্লাস 4√5। আমার যেহেতু টার্গেট হচ্ছে স্কোয়ার তুলে ফেলা, হ্যাঁ, তখন আমাদের ওইদিকে আমার এমনভাবে কাজ করতে হবে যাতে কোনো কিছুর কি আসে স্কোয়ার আকারে আসে, যাতে আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ার তাড়াই যেতে পারি। চলো চেষ্টা করি, তাহলে স্কোয়ার
সমান, তাহলে রুটের ভিতর কি আছে একটু দেখো, রুটের ভিতর আছে 5 আর বাইরে আছে 4, তাহলে আমাকে এটাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলার চেষ্টা করব। তাহলে কি কি করতে পারি দেখো, আমরা যদি এখানে 4 আছে, তাহলে 4 কে আমরা এভাবে লিখতে পারি না 2 ইন্টু 2 ইন্টু রুট 5, 2 ইন্টু 2 ইন্টু রুট 5, তাহলে তখন আমাদের এখানে লিখতে হবে 2 স্কোয়ার, এটা a 2 স্কোয়ার আর এটা b, তাহলে রুট 5 স্কোয়ার। এখন লেখার পর আসলে কি মিলতেছে কিনা দেখতে হবে। 2 স্কোয়ার মানে কত, আসলে 4, রুট 5 স্কোয়ার মানে 5, তাহলে 4 আর 5 যোগ করলে কত 9, কত সুন্দর করে মিলে গেছে, 9 মিলে গেছে না, তার মানে আমার ভাঙাটা সঠিক আছে, ভাঙাটা কি আছে সঠিক আছে। এবার আসো বা a স্কোয়ার সমান, তাহলে আমাদের এখানে সূত্র হবে কি 2 প্লাস রুট 5 বা রুট 5 প্লাস 2 যা লিখো না কেন দুটাই সঠিক। তাহলে a সমান লেখা যাবে 2 প্লাস রুট 5। এখন যেহেতু প্রমাণের ক্ষেত্রে রুট 5টা আগে লিখছে তোমার, তুমি সুতরাং গুছায় একটু কি লিখে দাও, a সমান রুট 5 প্লাস 2, প্লাসের ক্ষেত্রে আগে পরে কোনো ম্যাটার করে না, তার মানে এটা প্রমাণিত। ব্যাস, কত ইজি দেখছো। এরপর আসো, তাহলে এগুলো খুব ইজি, এক্স থেকে তোমার আমাকে 1/x করতে হবে, তাহলে আমার এখানে এক্স দেওয়া আছে, তাহলে 1/x কিভাবে করবো, তোমরা সবাই জানো এটা, এগুলো তো জানার কথা 1, তাহলে এটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করে দাও, তাহলে উপরে হবে রুট 3 মাইনাস রুট 5, নিচে হবে তাহলে রুট 3 প্লাস রুট 5 ইন্টু রুট 3 মাইনাস রুট 5, তাহলে এটা বিপরীতে মাইনাস, অর্থাৎ বিপরীত মানে মাইনাস, যদি মাইনাস থাকতো প্লাস দিয়ে উপরে নিচে গুণ করতাম, আর নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরে হবে রুট 3 মাইনাস রুট 5, এদিকে থাকবে 1/x, কত হবে 1/x। তাহলে দেখো এখানে এরপরে আমার টার্গেট হচ্ছে x মাইনাস 2/x, তাহলে আমাকে এটা 2/x করতে হবে, এটা অটোমেটিকলি আসবে, দেখো সবার করো অটোমেটিকলি আসবে। তাহলে রুট 3 স্কোয়ার মানে 3, 3 থেকে 5 বিয়োগ যাবে নিচে, আর উপরে থাকবে রুট 3 মাইনাস রুট 5, তাহলে এই অবস্থায় আমাদের কি লিখতে হবে 1/x সমান মাইনাস 2, উপর হবে রুট 3 মাইনাস রুট 5, তাহলে তুমি এখন মাইনাস 2টাকে ওই পাশে নিয়ে আসো, তাহলে 2/x হবে, এখন এখানে থাকবে মাইনাস রুট 3 মাইনাস রুট 5, যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করে ফেলি ভিতরেরটা, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, চিহ্ন পাল্টে যাবে সুতরাং মোট কথা। 2/x সমান আমরা লিখতে পারি রুট 5 মাইনাস রুট 3, রুট 5 মাইনাস রুট 3, তাহলে 2/x পাই গেছি। এখন আমাকে বলছে x মাইনাস 2/x, তাহলে আমি x ও পাই গেছি, 2/x ও পাই গেছি, একটা থেকে একটা বিয়োগ করে দাও, একটা থেকে একটা কি করে দাও, জাস্ট বিয়োগ করে দাও, একদম ইজি। x মাইনাস 2/x সমান রুট 3 প্লাস রুট 5 মাইনাস রুট 5, যেহেতু মাঝখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস রুট 3, তাহলে প্লাস রুট 5 মাইনাস রুট 5 চলে যাবে, তাহলে কি থাকবে 2 রুট 3, তাহলে আনসার হবে কি আমাদের 2 রুট 3। তাহলে খুবই কমন একটা প্রশ্ন এগুলো, ঠিক আছে, ভালো মতো প্র্যাকটিস করবা। x সমান হাফ হলে এটা মান, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলবো, এই অংশটাকে আমরা সূত্রে ফেলবো 85, 3.2 এর বিষয়টা যদি কিউব চলে আসছে, কিউবের সূত্রে ফেলতে হবে, তাহলে 8x কিউব, এগুলো টেকনিক্যালি করবো আমরা, দেখো এটা আসলে টেকনিক্যালি করতে হবে, কিভাবে টেকনিকটা আমি শিখাই দিচ্ছি। বলো, আমরা যখন a কিউব প্লাস বি কিউব, সরি a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউবের সূত্র লিখি, আমাদের শুরুতে কি থাকে a কিউব থাকে, লাস্টে কি থাকে বি কিউব থাকে না, মাঝখানে 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার এগুলো থাকে, তার মানে তুমি এটা হচ্ছে a কিউবের মান, এটা বি কিউবের মান, এটা মাথায় রাখবো, তাহলে দেখবো যে অটোমেটিক আরগুলো মিলে গেছে। তাহলে 8x কিউবকে আমরা কিভাবে লিখবো 2x হোল কিউব, কারণ 2 এর কিউব করলে 8, এটা তোমার জানা উচিত, এগুলা 2 কে কিউব করলে কি হয় 8 হয়, মাইনাস এগুলো, তাহলে এটা পরে লিখতেছি আমরা, একদম লাস্ট এটা লিখো, এটা 1 কিউব, তার মানে এটা তোমার a, এটা হচ্ছে b, এবার সে অনুযায়ী তুমি সূত্রগুলো লিখো মাঝখানে 3a স্কোয়ার b, তাই না, তাহলে 3a স্কোয়ার b প্লাস, তাহলে তোমার এটা আর এখানে সংকলন হবে না, দরকার নাই, পরে আমরা আবার -1 কিউব লিখবো, প্লাস 3ab স্কোয়ার 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো তো আসলে মানে যেটা করছি এটা কি আসলে মিলতেছে উপরের সাথে, 100% মিলবে, চোখ বন্ধ করে মিলবে। 2 12 কত 4, 3 4 কত 12, তারপর 3 2 কত 6, 6 এর 1 গুণ করলে 6, 100 অটোমেটিক মিলবে, তুমি শুধু মিলাবা কোনটা কোনটা বলো, টেকনিকটা বলো তো আবার, টেকনিকটা কি, তুমি মিলাবা হচ্ছে এটার এটা,
বাকিগুলো অটোমেটিক মিলতে পারতো। হ্যাঁ, নাহলে তোমার নাহলে মনে করতে হবে যে প্রশ্নে ভুল আছে, অন্তত এই টাইপের ম্যাথগুলোতে। তাহলে তোমার বলো এখানে কি লিখবো আমরা? এ মাইনাস বি, এ হচ্ছে 2x, বি হচ্ছে 1, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এটাই হচ্ছে আমরা পাইছি। এখন x এর জায়গায় কত বসাই দাও? হাফ বসাই দাও। তাহলে 2 ইন্টু হাফ মাইনাস 1 হোল কিউব। তাহলে 2 কে ভাগ ভাগ যাবে গা, তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ 0। তাহলে 0 উপর কিউব থাকা মানে 0। আমরা কি পাচ্ছি শেষ পর্যন্ত? আন্ডার 0। তাহলে এটা আনসার হবে কত? 0। ডান। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 53, এ মাইনাস বি সমান 5, এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি আমরা জানি। যেহেতু এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে এ মাইনাস বির সূত্রটা লিখি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমার টার্গেট থাকবে এখান থেকে এবিটা বের করা। হ্যাঁ, যদি আমার এ প্লাস বি দেওয়া থাকতো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দুটো সূত্র আছে, যেখানে একটা বসাতে পারবো। আমাদের যেখানে একটা বলতে কোনটা বসাবো ডিপেন্ড করবে তোমার কি দেওয়া আছে সেটার উপর। মাইনাসটা দেওয়া আছে আমি জানি, এটা বসাইছি। তাহলে 5 স্কোয়ার প্লাস 2ab, তাহলে 53 সমান 25 যোগ 2ab। তাহলে আমার এটা দাঁড়াচ্ছে যে 2ab সমান 53 মাইনাস 25, 13 থেকে 5 গেলে 8, 4 থেকে 2 গেলে 2, 28। হ্যাঁ, তাহলে ab সমান আমাদের কি দাঁড়াবে? 28/2। তোমার পরীক্ষা হলে কখনো একদম একসাথে লিখবা না, আমি লাইন শর্ট করছি, সব সময় নিচে লিখবা, পাশাপাশি কিছু লিখবা না। এখানে তোমার অপরন্ত পেজ, আর যদি পেজ শেষ হয়ে যায় অবশ্যই কি আছে? এক্সট্রা পেজ আছে। সুতরাং এভাবে কখনো লাইন লিখবা না। তাহলে ab সমান কত? 14। তাহলে ab বের করে ফেলছি। এখন আমরা যেটা কাঙ্ক্ষিত টার্গেট, আমার a কিউব প্লাস b কিউব বের করে ফেলতে পারবো। তাহলে এটা আমি নীল কালার দিয়ে করি। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b হোল কিউব। হ্যাঁ, দেখো এই চ্যাপ্টারের ম্যাথগুলো তুমি কত ভালো পারবা সেটা ডিপেন্ড করবে তুমি কতটুকু সূত্র ভালোভাবে আয়ত্ত করতে পারছো। শুধু এই চ্যাপ্টার কেন, এই পরে ত্রিকোণমিতি বলো, সবকিছুতে মূলত ত্রিকোণমিতি এবং এই চ্যাপ্টারটা সূত্রের উপর যত ভালো আয়ত্ত থাকবে, যত ভালো দখল থাকবে, যত তুমি দ্রুত সূত্র মাথায় আনতে পারবা, তত দ্রুত তুমি করতে পারবা, ম্যাথ করতে পারবা। পাশাপাশি প্র্যাকটিস তো লাগবে। আসলে প্র্যাকটিস ভালো করলে সূত্রগুলো আয়ত্ত হয়ে যায়, প্র্যাকটিসটা বেশি বেশি করতে হয়। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি মান কত? আচ্ছা, আমাদের a প্লাস বি মান তো দেওয়া নাই, আছে আমরা এখানে দেওয়া আছে a মাইনাস বি এর মান। হ্যাঁ, আমাদের a প্লাস বি মান লাগবে না আবার, যেহেতু a কিউব প্লাস বি কিউব বলছে। তাহলে a মাইনাস বি কিভাবে বের করতে পারি? সরি, a প্লাস বি ছোট করে আমি এদিকে করে ফেলি। দেখো, তাহলে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, এরকম একটা সূত্র আছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু 14, তাহলে 25 যোগ 14 গুণ 4, 56 যোগ 25, তাহলে 81। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে 81, তার মানে a প্লাস বি মান কত হবে? 9। রুট করে দিলে 9 হবে। তাহলে a প্লাস বি মান আসবে কত? 9। ব্যাস, 9 কিউব মাইনাস 3 ইন্টু 14 গুণ 9, তাহলে 9 কিউব 9 গুণ 9 গুণ 9 মাইনাস 3 গুণ 14 গুণ 9, তাহলে আমাদের আনসার আসতেছে 351। তোমরা এগুলো আবার ক্রস চেক করবা নিজেরা। হ্যাঁ, ক্যালকুলেশনগুলো একটু চেক দিবা, আবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার 351। একটু কাজ করতে হয়েছে। a প্লাস বি সমান √2 এবং এটা হলো a কিউব প্লাস বি কিউবের মান। তাহলে আমার কি কি দেওয়া আছে? a প্লাস বি দেওয়া আছে এবং এটা দেওয়া আছে। তাহলে আমরা একটু কাজ করি। a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান √8। আমরা এখন একটু আগে যে কাজটা করছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় নিয়ে আসো, মাইনাস ab দাও, ফাইন। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এখন যেহেতু a প্লাস বি দেওয়া আছে, তাহলে সূত্রটা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab সমান √8। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যে a প্লাস বি মানটা বসাই দাও, √2 স্কোয়ার মাইনাস 3ab সমান √8। কত? √8। ডান। তাহলে আমাদের এখানে √2 স্কোয়ার করলে 2 মাইনাস 3ab সমান √8। তাহলে আমাদের 3ab সমান কি দাঁড়াবে? 2 মাইনাস √8, বা 3ab সমান দাঁড়াচ্ছে হচ্ছে 2 মাইনাস √8। ঠিক আছে, 2 মাইনাস √8। তাহলে
আবার 2, আচ্ছা রুট 8 কে ভেঙে কি লেখা যায় এটা একটু দেখো তো। রুট 8 সমান 4 গুণ 2 লেখা যায় না? তার মানে সেখান থেকে আমরা লিখতে পারি 2√2। চাইলে এটাকে 2√2 লেখা যায়। হ্যাঁ, 2, আচ্ছা আমরা আপাতত এটা না না করি, এটুকুই থাক। দেখি প্রয়োজন হয় পরে ভাঙবো। তাহলে ab সমান আমরা লিখতে পারবো হচ্ছে 2 মাইনাস রুট 8 ডিভাইড বাই 3। এখন আমাদের টার্গেট হচ্ছে a কিউব প্লাস b কিউব। চলো তাহলে একদম ইজি, সূত্র ওটাই। এখন যেটা করলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b মানে √2 কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস রুট 8 ডিভাইড বাই 3 ইন্টু √2 ইন্টু কত √2। ঠিক আছে, √2 কে কিউব করলে কত হবে 2√2, আমরা সবাই জানি। রুট কোনো কিছুকে কিউব করলে ওইটা মানে √5 কে কিউব করলে √5 রুট 8 কে কিউব করলে 8√8, তাহলে √2 কে কিউব করলে 2√2। 3 3 বাদ যাবে, মাইনাস থাকবে এখানে, মাইনাস আমরা যদি গুণ করে দিই তাহলে 2√2 মাইনাস, হ্যাঁ মাইনাস কত, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস মাইনাসে কি হবে প্লাস, প্লাস হবে √8 ইন্টু √2 মানে √16। তাহলে দেখো ব্র্যাকেট তুলে ফেলো, ব্র্যাকেট তুলে ফেললে 2√2 মাইনাস 2√2 প্লাসে মাইনাসে, আচ্ছা আমরা তো এখানে প্লাসে মাইনাস একসাথে করে ফেলছিলাম, এটা এখানে মাইনাস হবে। হ্যাঁ, পরে হিসাব হবে পরে, আমরা এখানে গুণ করতেছি মূলত, মাইনাসটা রেখে দিচ্ছি, পরে আমরা এটা ইয়া করছি, তাহলে মাইনাসে মাইনাস এখন প্লাস √16 মানে কত 4, এটা বাদ দাও, তাহলে আনসার থাকবে কত 4। আমরা কত পাবো, আমরা আনসার পাবো হচ্ছে 4। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের মান হবে 4। হ্যাঁ, খুব ইজি। এবার আসো এটা, তো দেখো এটা একটু ভাঙার চেষ্টা করি আমরা, এটাকে ভাঙলে কি লেখা যায়, আলাদা করে দাও, তাহলে x⁻6 ডিভাইড বাই x কিউব y কিউব, y⁻6 ডিভাইড বাই, যেহেতু হর একটা আমরা আলাদা করে লিখতে পারি, নিয়ম আছে এটা লেখা যায় এভাবে আসলে। তাহলে x এখানে দেখো, এটা নিচে x কিউব উপরে x⁻6, তাহলে কি থাকবে উপরে x কিউব, y কিউব y⁻6 উপরে কি থাকবে y কিউব, তাহলে আমার দাঁড়াচ্ছে কি x কিউব বাই y কিউব, অর্থাৎ x বাই y হোল কিউব, আর এখানে y বাই x হোল কিউব। তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে x বাই y, তাহলে ইজি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র বসাই দাও, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই যে এখানে y y কাটা যাবে, x x কাটা যাবে, এই অংশটা থাকবে না, এগুলো বসাই দাও। তাহলে এটা সমান দেওয়া আছে 4, তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে 64 মাইনাস 3 4 কত 12, 64 মাইনাস 3 4 12, তাহলে 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 1 গেলে 5, তাহলে আনসার হবে 52। কত হবে 52, একদম সহজ। এবার আসো এটা এই সেম টাইপের ম্যাথ, এটা তোমরাই করো, আমি বলবো যে তোমরাই নিজেরা একটু করে ফেলো। হ্যাঁ, এটা আমি করাচ্ছি না, এটা পারবা সেম টাইপ। তাহলে এখন আসো এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তাহলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তুমি এটাকে ধরে নাও যে f of x, ধরে দিয়ে লিখবা যে f of x সমান, যেহেতু x এর দেওয়া আছে, y থাকলে f of y লিখতাম এটা। তাহলে মাথায় রাখবো ভাগশেষ উপপাদ্য কি, যে ভাগশেষ উপপাদ্য হচ্ছে এরকম যে f of x কে তুমি যদি x প্লাস 2 দ্বারা ভাগ করো, কি দ্বারা ভাগ করো, x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, আমাদের নিয়মটা হচ্ছে এরকম ছিল যে x প্লাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of মাইনাস a এর সমান। যদি x মাইনাস a দ্বারা ভাগ করো তখন ভাগশেষ হবে f of a এর সমান। তো এখানে প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস থাকলে প্লাস, তাহলে এখানে প্লাস 2 আছে, তাহলে আমরা লিখবো f of মাইনাস 2, একদম ইজি, f of মাইনাস 2 এর সমান, ভাগ করলে ভাগশেষ মাইনাস f, এটা হচ্ছে কোন উপপাদ্য অনুসারে, ভাগশেষ উপপাদ্য অনুসারে। তাহলে সুতরাং আমরা ভাগশেষ পেয়ে যাব f of মাইনাস 2, যেখানে যেখানে x ছিল সেখানে মাইনাস 2 বসাই দাও, কত ইজি, 3 ইন্টু মাইনাস 2 স্কোয়ার মাইনাস মাইনাস 2
-16, তাহলে কি দাঁড়াচ্ছে 4 3 4 কত 12, মাইনাস মাইনাসে +16, 14 থেকে 16 গেলে কত -2, তাহলে আনসার হবে কত -2, ভাগশেষ। তাহলে আমাদের মোটামুটি তাহলে প্রথমে দুইটা অধ্যায় ছিল বীজগণিতে 2 এবং 3, সেটা কভার হয়ে গেছে। এখন সপ্তম অধ্যায় একটা জ্যামিতি, এখানে তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য লিখে রাখছি, এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? ব্যাস। এরপরে এখানে এখানে আসলে ম্যাথমেটিক্যাল কিছু নাই, সবগুলো হচ্ছে জ্যামিতির বিষয়পত্র আর কি, তো এগুলো একটু দেখে নিবা। অধ্যায় 8 এখানে কিছু ম্যাথ আছে, যেমন এটা 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, তো এটা আমরা এমসিকিউ ক্লাসে আলোচনা করছি, যে আমি যদি একটু হিন্টসটা দিয়ে দিই তোমাদের কিরকম হবে, যে একটা যদি বৃত্ত হয়, হ্যাঁ একটা বৃত্তের কেন্দ্র থেকে, আমি যদি একটু সুন্দর করে রাখি, হ্যাঁ একটা বৃত্ত, তো বৃত্তটা একটু আচ্ছা যাক মোটামুটি যা আসে, তাহলে এটা বৃত্তের কেন্দ্র, আর ধরো নাও এটা হচ্ছে ব্যাস ভিন্ন কোন একটা জিয়া, হ্যাঁ ব্যাস ভিন্ন কোন জিয়া, তাহলে কেন্দ্র থেকে তুমি যদি ব্যাস ভিন্ন কোনো জিয়ার উপর লম্ব আঁকো, সেটা ওই ব্যাসকে ওই জিয়াকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে, ওই জিয়াকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওই কনসেপ্টটাকে তোমাদের কি করতে বলে, এটা বের করতে বলে, যে ধরো কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জিয়া, তার মানে তোমার এই যে কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, হ্যাঁ আর তুমি এটা অ্যাড করে দাও, তাহলে একটা সমকোণ ত্রিভুজ হয়ে যাবে, এটা সমকোণ, এবং তোমাকে বলছে 26 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত হয় 13, অর্ধেক। তুমি এগুলো একটু গুছিয়ে লিখতে হবে। তো তোমাকে বের করতে বলছে কি আসলে জেআর দৈর্ঘ্য, মানে জেআর দৈর্ঘ্য মানে এটা এই নীল কালারের জেআর, তুমি যদি যেহেতু সমদ্বিখণ্ডিত করে বলছে, তার মানে তুমি যদি অর্ধেক বের করতে পারো, তাহলে আমি যদি এটা নামকরণ করি, ধরো এটা ও, এটা এ, এটা বি, এটা সি, তুমি এসি বের করতে পারলে এবি ইজিলি বের করতে পারবে, এবি জিয়া, তাহলে এটা তোমার 12 আসবে, পিথাগোরাস অ্যাপ্লাই করলে কত আসবে 12, এটাও 12 হবে, তো টোটাল এবি জিয়া দৈর্ঘ্য হবে 24, কত হবে 24, তাহলে এগুলো তোমাদের আসবে। সেম নিচেরটাও এরকম, নিচেরটা শুধু ব্যাসার্ধ বের করতে বলছে, নিচেরটাতে কি কি দেওয়া আছে, জিয়া এর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা মনে হয় এটা 8 হবে বলে 4 আসছে, এবং অঙ্কিত লম্ব সেন্টিমিটার লেখা আসছে না, একটা মান হবে আসলে, মানটা কিছু একটা মান হবে, মনে হয় 6 হবে, এটা অঙ্কিত লম্বটা কত হবে 6 বাই টাইপের কিছু একটা হইতে পারে, তখন বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে ব্যাসার্ধটা মানে এটা বের করতে হবে, হ্যাঁ তাহলে 4, এটা 8, এটা হচ্ছে 8 দেওয়া আছে, আর লম্বটা 6 দেওয়া আছে, না 8, এটা সরি 8 দেওয়া আছে এটা, তাহলে এটা তোমার 4 হবে, কত হবে 4 হবে, মানে কিছু একটা মান দেওয়া থাকবে, আমার ভুল, এটা আসলে ওটা কি এটা আমি শিওর জানি না, ওটা দেখতে হবে, পারা নাই। তাই মোটামুটি কনসেপ্ট হচ্ছে এটা বোঝাতে পারছি, টাইপের বলে ও লিখে ফেলছে। তাহলে বৃত্তচাপের সংজ্ঞা দাও, উপচাপের সংজ্ঞা দাও। বৃত্তস্থ ত্রিভুজ এবিসি এর বিসি হচ্ছে ব্যাস, দেখো তাহলে এটা একটু আমরা সলভ করি 7 নাম্বারটা, তো ফুল আমরা একটু খালি করে এখন আবার দেখো, বৃত্তস্থ ত্রিভুজ এবিসি, তাহলে বৃত্তস্থ একটা ত্রিভুজ এবিসি, এবং বলা হচ্ছে যে এখানে বিসিটা ব্যাস, তাই যদি এরকম হয় এবিসি একটা ত্রিভুজ যেখানে বিসি হচ্ছে ব্যাস, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কয় ডিগ্রি হয়, সমকোণ হয় 90 ডিগ্রি। এখন তোমাকে আরেকটা কোণ বলে দিয়েছে কত, এই যেটা 72 ডিগ্রি, তোমার এখন প্রশ্ন করা হয়েছে এসিবি কত, তাহলে বলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে কোণ বিএসি মানে এটা, কোণ বিএসি মানে এটা, প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কয় ডিগ্রি হয় 180 ডিগ্রি, সমান কয় ডিগ্রি হয় 180 ডিগ্রি। আমাদের টার্গেট হচ্ছে এসিবি বের করা, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 যোগ 72, 90 যোগ 72, এই যে এটা 90 যোগ কত 72, তোমার যেখানে যা আসে 90 আর 72 যোগ করলে কত হয় 152, তাহলে 180 থেকে তুমি 152 বাদ দিয়ে দিবা যা থাকে, হ্যাঁ আমি যদি বলি এখানে 72, তাহলে বাকি দুটো আমরা 90, 18 ডিগ্রি, এরকম কিছু একটা হবে 18 ডিগ্রি, হ্যাঁ 18 ডিগ্রি নাকি 28 ডিগ্রি, সরি একটু দেখি কনফিউজ হওয়া যাবে না, 90 যোগ 162,
ঠিক আছে, ঠিক আছে, 18 ডিগ্রি হবে। তাহলে এটা 18 ডিগ্রি হবে, ঠিক আছে, আমার হিসাব ঠিক আছে। তাহলে এভাবে করতে হবে আর কি, সিম্পল বিষয়। তো এখানে ইয়াটা কি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ এটা, বৃত্তস্থ কোণ এটা। তাহলে এটা এটার দ্বিগুণ হবে। এখন এখানে আসলে এখানে মনে একটা এক্স ছিল, কিছু একটা ছিল এখানে, এটা মিসিং, জানি না কেন মিসিং, যে মানেগুলো ভুল তোলার কারণে ঝামেলা হয়ে যাচ্ছে। তোমার এখানে একটা কিছু একটা থাকবে, হ্যাঁ, এক্স বা কিছু একটা থাকবে। তাহলে যে থাকে, ধরো আমি এক্স ধরে নিলাম, যদি এক্স হয় তাহলে তোমার, সরি, যেটা বলতেছিলাম, তাহলে তোমার এখানে এটাকে দ্বিগুণ করলে ওটা পাওয়া যাবে। তাহলে উপরটাকে দ্বিগুণ করলে, দুঃখিত, 2x সমান x প্লাস 20। কেমন বুঝছি? যে তাহলে ওই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা যদি x হয় তাহলে 2x সমান এটা। তো আমরা এখানে লিখতে পারি 2x থেকে x গেলে x, 2x থেকে x বাদ দিতে তাহলে x সমান কয় ডিগ্রি হবে? 20 ডিগ্রি। যদি আমার উপরটা x হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আনসার হবে 20 ডিগ্রি। আনসার হবে কয় ডিগ্রি? 20 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে 20 বসালে 20 প্লাস 20 40 ডিগ্রি হবে। আমি এটাকে x ধরে করে নিয়েছি, কারণ এখানে আসলে এটা কিছু একটা ছিল, এক্স হইতে পারে বা অন্য কিছু, এক্স প্লাস 20 বা এক্স প্লাস 50 কিছু একটা থাকতে পারে। তো কনসেপ্টটা বুঝতে পারছো যে এখানে যেটা থাকবে তার সাথে দ্বিগুণ করে দিব, ইকুয়ালস টু এটা লিখে দিব কেন্দ্রস্থ কোণ। তাহলে আমার সলভ করলে এক্স এর মান যেটা আসবে, এখন কোন বিএসি বলছে, তাহলে কোন বিএসি মানে এটা, বিএসি মানে, দুঃখিত, বিএসি মানে ওই পরেরটা, তাহলে বিএসি মানে তো এক্স, তাহলে এটাই। যদি এক্স এক্স না হয় কিছু থাকতো, এক্স প্লাস 20 বা এক্স প্লাস 30 বা এই টাইপের কিছু যদি থাকতো, তখন আমরা এক্সটা বের করে ওটা অ্যাড করে এখানে বসাই দিতাম, ব্যাস। এরপর আসো উপরের চিত্রে কোন পিইউএম, তাহলে বুঝো কোন পিইউএম মানে এটা। হুম, তাহলে এটা যদি তোমার এই এই চাপের মধ্যে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তাহলে এটা 120 ডিগ্রি, কারণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, সরি 20 ডিগ্রি বলতে, 120 না 130 ডিগ্রিটা, শুধু 30 ডিগ্রি, শুধুমাত্র কি 30 ডিগ্রিতে ঘোরানো যাবে না, কারণ হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা হবে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। পুরোটা মিলে কয় ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে তোমার এখানে আসলে এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, 15-15। খেয়াল করো, এটা যদি তোমার এখানে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাই না, এই ত্রিভুজে, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। বিপরীত কোণ হচ্ছে কি? এটা। কত বুঝতে পারছি? তখন তোমার যদি এখানে 60 ডিগ্রি থাকে, তখন তোমার এই চারটা কোণই সমান হয়ে যায়। এটা সবগুলো 15 ডিগ্রি, তাহলে এটা 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি। তাহলে আমার টার্গেট হচ্ছে কোণ পিইউএম। তাহলে পিইউএম মানে কোনটা? এইটা। তাহলে ভালো করে বোঝাও, তোমাদের একটু বুঝাই, আমি এটা মুছে ফেলি। আমরা এটা বুঝতে পারলাম যে এখানে এখানে এটা 15 ডিগ্রি, এটাও 15 ডিগ্রি। তাহলে আমার এটা দরকার। এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 না? তাহলে 15-15 30 হয়। তাহলে 180 থেকে তুমি যদি 30 ডিগ্রি বাদ দিয়ে দাও, দুইটা যোগফল, তাহলে 150 ডিগ্রি হবে। তোমার এটা হবে আলটিমেটলি কয় ডিগ্রি? 150 ডিগ্রি। কত হবে? 100 কয় ডিগ্রি? 50 ডিগ্রি। ঠিক আছে, ডান। কয় ডিগ্রি বলো, কয় ডিগ্রি হবে বলো? 150 ডিগ্রি। এবার আসো এরপরে, ত্রিভুজ এবিসির পরিকেন্দ্র ও এবি, এবি সরি ও এবি সমান এসি, ত্রিভুজ এবিসি সমান 55 ডিগ্রি, বিওসি এর পরিমাণ কত? তোমরা এগুলো ম্যাথগুলো টুকটাক করার চেষ্টা করবা। এই এই টাইপের একটা ম্যাথ কিন্তু আসতে পারে। এখন এখানে দেখো আবার বাংলা হয়ে গেছে, বাংলা ইংলিশ মিক্স করে ফেলছে, দুঃখজনক। তাহলে 12 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়, তাহলে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কি? ব্যাসার্ধের যোগফল, সোজা কথা। যেমন এখানে 12 এবং 7 আছে, তাহলে 12 এবং 7 যোগ করে দিব, তাহলে 19, সোজা কথা। আর যেখানে অন্তঃস্পর্শ করবে, এই যে অন্ত পাবে, এটা অন্তঃ পাবে না, এটা অন্তঃস্পর্শ হবে আসলে। হ্যাঁ, অন্তঃস্পর্শ করলে তখন হবে কি? বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে এখানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলছে কত? 10 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে R1 এবং 4, তাহলে আমরা এখানে যদি তোমার R1 থেকে 4 বিয়োগ করলে তোমার কত হবে? 10। তো সেখান থেকে তুমি যদি 4টাকে ওই পাশে পার করে দাও, তাহলে R1 সমান 10 যোগ 4 সমান কত হবে? 14। তাহলে এই আনসারটা হবে কত? 14। 14 থেকে 4 বিয়োগ করলে 10, ঠিক আছে। নিচেরটা কত হবে বলো? এখানে একটা ভালো করে খেয়াল করতে হবে, এখানে কিন্তু একটা ব্যাস বলছে, তাহলে ব্যাস মানে এটা ব্যাস 10 হলে ব্যাসার্ধ কত হবে? 5। তো অপরটা 4, এবং এটা কোন স্পর্শ করছে? বহিঃস্পর্শ।
তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে কত 9, একটু গুছিয়ে লিখতে হবে 5 আর 4 যোগ করলে 9। তাহলে এই টাইপের এগুলো তোমার মোটামুটি তোমার জ্যামিতি শেষ। এখানে ত্রিকোণমিতিক অনুপাত কি সংজ্ঞাটা একটু দেখবা। এবার আসলে এখানে ত্রিভুজ আমরা একটা আঁকবো, এটা আছে √3। হ্যাঁ, এটা কি √3। এটা সমকোণী ত্রিভুজ আঁকো চিত্র অনুযায়ী যেটা বলছে। তাহলে এ কোনটা সমকোণ বলছে বিসি এরকম হবে আর কি। ডান। তাহলে এ বি সমান 1 একক বলা হয়েছে, এসি সমান √3 একক বলা হয়েছে। তাহলে কি কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে, ভালো করে বুঝিও। তাহলে এই কোণের সাপেক্ষে মানে তুমি এখানে থিটা না ধরো, বি কোণ আর কি, থিটা দেওয়া দরকার নাই। এই বি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। আবার যদি সি কোণের সাপেক্ষে চিন্তা করো, তখন এটা লম্ব, এটা ভূমি। মানে কোণের সাথে লাগানো বাহুটা হচ্ছে ভূমি, তার বিপরীত বাহুটা লম্ব। এটা সাপেক্ষে চিন্তা করলে লাগানো বাহু হচ্ছে এটা ভূমি, এটা লম্ব। আমি এভাবে মাথায় রাখবো। তাহলে sec b বাই tan c এটা বের করতে বলছে। তার আগে তুমি বলো sec b মানে কি, সম্পর্কটা আমাদের জানতে হবে। তাহলে cos এর বিপরীত হচ্ছে sec। cos সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে sec সমান কি, অতিভুজ বাই ভূমি। তার মানে আমাদের অতিভুজের মানটা লাগবে। তো অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাস। তাহলে 1 আর 3 যোগ করলে 4, রুট করে দিতে হবে। তাহলে রুট 4 করলে 2। তোমরা একটু গুছিয়ে লিখবে অবশ্যই। তোমার ওইটা লিখবা আর কি, বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তো সেখান থেকে বিসি আসবে কত 2। তাহলে cos sec হচ্ছে cos এর বিপরীত। তাহলে cos যদি অতিভুজ ভূমি বাই অতিভুজ হয়, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে কত 2, আর অতিভুজ বাই ভূমি তাহলে 1। 2/1 মানে আসলে 2। sec b আমরা পেয়ে গেছি। tan c আসো, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1/√3, সরি ভূমি হচ্ছে √3। লম্ব হচ্ছে 1 সি কোণের সাপেক্ষে, আর ভূমি হচ্ছে √3। আমরা tan c সমান লিখতে পারি 1/√3। 1 বাই কত, √3। 1 বাই কত, √3। তাহলে আমরা এটা বসাই দিই এবার, যেটা প্রদত্ত রাশি ছিল sec b বাই tan c। তাহলে sec b হচ্ছে 2, এটা হচ্ছে 1/√3। তাহলে উপরে নিয়ে গেলে কি হবে আসলে, 1/√3টা উপরে যাবে গা, তাহলে তোমার 2√3 হয়ে যাবে। 2√3 হবে, কত থাকবে 2√3। একদম সহজ। তাহলে তোমাদের এগুলো মাথায় রাখতে হবে। বলো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেকের বিপরীত সাইন, কস বিপরীত সেক, সেকের বিপরীত কস, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। এর পাশাপাশি আবার কি মনে রাখতে হবে, এই যে সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান সমান হবে, ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি। এগুলো একটু মাথায় রাখতে হবে, বিপরীতটা মাথায় রাখতে হবে এবং এই তিনটে মাথায় রাখবা। তাহলে এখানে এখানে এটা বের করতে হবে। খেয়াল করো, প্রদত্ত রাশি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে তুমি এটাকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না? তাহলে a স্কয়ার a প্লাস b, এখানে কিন্তু এটা পুরোটা a, এটা পুরোটা b। তাহলে a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো আবার সূত্র, সেটা কি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। এটা একটা সূত্র কিন্তু। তাহলে 1 গুণ এটা এটা সমান কত 5/6। তাহলে আমার কি থাকবে আলটিমেটলি 5/6 এ থাকবে, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওটা থেকে যায় 5/6। তার আনসার হবে কত 5/6। আর এটা কোথা থেকে পাইছি, দেওয়া আছে, দেওয়া আছে না, দেওয়া আছে। খুবই সহজ। তাহলে এই দেখো এগুলো আরো আরো পান্তাবাদ। তাহলে cot থিটা সূত্রগুলো জানতে হবে, ইনটু 1 প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি, sin স্কয়ার থিটা। একটু আগে আমরা আলোচনা করছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো তুমি যদি sin স্কয়ার থিটাকে এই পাশে রেখে cos স্কয়ার থিটা এই পাশে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে না? বুঝো না মনে হয়, দেখো লিখে দিই। তুমি যদি পক্ষান্তর করো, তাহলে ওই cosটা দিকে নিয়ে গেলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। হ্যাঁ, এটাই বলতে চাই, এটাই বোঝাতে চাইছি। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখবো, sin স্কয়ার থিটা। তাহলে cot থিটা গুণ এই স্কয়ার চলে গেলে sin, এবং আমরা কি করব cot থিটা সমান আরেকটা সূত্র আছে cos থিটা বাই sin থিটা।
আর tan θ সমান sin θ বাই cos θ, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে সূত্রগুলো পারলে ঘাসাং ঘাসাং আনসার হয়ে যাবে। তাহলে আনসার হবে কত? cos θ, এর মান হবে কি cos θ, ইজি। তাহলে আবার চিত্র রাখো, ABC, (90°), এটা হচ্ছে B। tan θ সমান 1/√3 দেওয়া আছে, তাহলে tan θ সমান কি দেওয়া আছে? 1/√3। এখন থিটা কোনটা আসলে, থিটা কোনটা এটাতে বলা নাই। আমরা যদি এটাকে থিটা চিন্তা করি, সি কোনকে, হ্যাঁ, এখানে tan θ বলতে আসলে কোনটা এটা মিন করে নাই, এটা একটা অস্পষ্ট হয়ে গেছে। তাহলে যদি আমি এটা থিটা ধরি, তোমার এটা হবে 1 বাই, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, 1/√3। এখন এসি মানে হচ্ছে অতিভুজ, তো তুমি অতিভুজ নিজে বের করতে পারবে। একটা করছি, অতিভুজ কত পাইছিলাম আমরা বলেন? অতিভুজ আমরা পাইছিলাম 2, ঠিক আছে? কত পাইছিলাম? 2 পাইছিলাম, ঠিক আছে? যদি থিটা এটা ধরতাম তাহলে কিন্তু 2 আসতো, কারণ তখন এটা 1 আসতো, তখন এটা √3 আসতো, সেম ওটা 2 আসতো। তাহলে ওর প্যারা নাই, তুমি থিটা এটাকে ধরতে পারো, এটাকে ধরতে পারো, একই আনসার আসবে। এক্ষেত্রে একই আনসার আসবে। একই টাইপের ম্যাথ দুটা হয়ে গেছে। তো চলো আমরা দেখি একই টাইপের ম্যাথ হয়েছে এটা। তাহলে সাইন থিটা ইন্টু, তাহলে এখন দেখো একটা সূত্র আছে কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে? তো ওখান থেকে আমরা যদি পক্ষান্তর করি, দেখো তো sec স্কয়ার থিটা সমান কি হয়? 1 প্লাস, মাইনাসটা দিকে প্লাস হয়ে যাবে না? তাহলে আমরা কি বুঝলাম? তাহলে এখানে কি আসবে? sec স্কয়ার থিটা, তাহলে sin থিটা গুণ রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে sec থিটা থাকবে। তাহলে sin থিটা বাই sec থিটা, তাহলে sin থিটা ইনটু sec থিটা সমান কি? sec কার বিপরীত, cos এর বিপরীত, তাহলে 1 বাই cos, আর sin বাই cos মানে tan, sin বাই cos মানে কি? tan থিটা। ব্যাস, তাহলে সূত্র জানলে এগুলোর একদম টাস টাস ম্যাথ হয়ে যাবে। এটা সমান এটা, দেখো এটা এটা বইয়ের খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং ছোট ম্যাথ, গুরুত্বপূর্ণ মানে ছোট ম্যাথ, সরি, মানে অনুশীলনী ম্যাথ, গুরুত্বপূর্ণ বলতে মানে ছোট বলতে গুরুত্বপূর্ণ বলে ফেলছি। ছোট একটা ম্যাথ, অনুশীলনীতে আছে, এই ব্যান মনে হয় এটা উদাহরণ থাকতে পারে, বা অনুশীলনের 6-7 দিকে থাকতে পারে। খুবই ছোট একটা ম্যাথ। দেখো তাহলে এটা আমাদের বাম পক্ষ বসাই, 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি এখান থেকে লসাগু নাও, লসাগু নিয়ে নাও, সরাসরি মিলে যাবে 1 মাইনাস sin a। এই টাইপের ম্যাথগুলোতে সরাসরি লসাগু নিতে হয়। তাহলে এটা 1 প্লাস 1, সরি 1 প্লাস 1 না, দুঃখিত, লসাগু নিলে এটা থেকে এটাতে ভাগ করে দিলে এটা চলে যাবে, এটা থাকবে, তাহলে 1 মাইনাস sin a, আর এখানে হবে 1 প্লাস sin a। তাহলে আমরা কি পাইলাম? প্লাস sin a মাইনাস sin a বাদ, আর নিচে হবে 1 মাইনাস sin a স্কয়ারে। তাহলে 1 মাইনাস sin a স্কয়ার মানে কত? cos স্কয়ারে, এই যে একটা আগে সূত্র বললাম। তাহলে 2 বাই cos, 1 বাই cos মানে sec না, তাহলে 1 বাই cos স্কয়ার সমান কি লিখতে পারি? 2 sec স্কয়ারে। এরপর আসো দেখো, তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান এটা হলে tan থিটা মানে sec থিটা, তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই যে একটু আগে লিখছিলাম। এই প্রশ্নের দুই ভার্সন আসে, কোসেক প্লাস কট, কোসেক মাইনাস কট, এভাবে আসে। তখন আমরা লিখবো, তখন হচ্ছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক কট স্কয়ার থিটা সমান 1, তিনটা অবেদ আছে। তাহলে এটা তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে বা তাহলে sec এটা সমান কত? 7/2 গুণ sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তাহলে আমি ওটাকে ওই পাশে পার করাই দিই, ওই পাশে পার করা দিলে কি থাকবে? sec থিটা মাইনাস tan থিটা সমান, তাহলে 7/2 ওদিকে চলে গেলে কি হবে? 2/7। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাকে বের করতে বলছে tan থিটা মাইনাস sec থিটা,
এটাকে একটু চিহ্ন পাল্টাই দিতে হবে, অর্থাৎ মাইনাস কমন নিয়ে নাও। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এদিকে তোমার হবে কি tan থিটা মাইনাস sec থিটা, উল্টে যাবে। মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এদিকে কত থাকবে 2/7। এখন একটা জিনিস খেয়াল করো, আমার আমার কিন্তু মাইনাস মাইনাস tan থিটা বাই tan থিটা মাইনাস sec থিটা বলছে নাকি শুধু tan থিটা মাইনাস sec থিটা বলছে? তাহলে শুধুমাত্র tan থিটা মাইনাস sec থিটা বলছে। তাহলে মাইনাসটা এই পাশে পার করে দাও। মাইনাসটা এই পাশে পার করে দিলে কি হবে? tan থিটা মাইনাস sec থিটা সমান -2/7। ঠিক আছে, তাহলে এটা ডান। এবার আসো, তাহলে আমাদের এটা গেল। হ্যাঁ সরি, মাঝখানে একটা কোথায় ভালো হয়ে গেছিল কেন? 9 নাম্বারটা মিসিং। আচ্ছা দেখো 10 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা কোথায় চলে গেছে, প্যারা নাই। তাহলে cot থিটা সমান √3। বলেন এখান থেকে আমরা কি বুঝতে পারি যে cot কয় ডিগ্রি মান √3? দেখেন এই যে মানগুলো মুখস্থ থাকলে কত ইজি। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে সুতরাং থিটা সমান কয় ডিগ্রি হবে? উপর থেকে cot বাদ দিয়ে দাও 30। তাহলে প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে বাম পক্ষে কি আছে? sin 3 থিটা। তাহলে sin 3 থিটা মানে sin 3 ইন্টু 30। হ্যাঁ, তাহলে sin 90 ডিগ্রি মান কত? 1। আর ডান পক্ষে আসো, ডান পক্ষে কি বলছে? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। 3 sin থিটা, তাহলে sin 30 মাইনাস 4 sin কিউব থিটা, তাহলে sin 30 ডিগ্রি কিউব করতে হবে। sin 30 ডিগ্রি করতে হবে, কিউব করতে হবে, এই বিষয়। তাহলে 3 ইন্টু sin 30 সমান কত হবে? sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। কত? হাফ। মাইনাস 4 ইন্টু হাফ কিউব, হাফ কিউব। তাহলে তো এখানে থাকবে 3/2 মাইনাস, তাহলে 4 কে এটা 1 কে কিউব করলে 1 4, নিচে হবে 2 কিউব মানে 8, তাহলে হাফ। তার মানে কি থাকবে এখানে? আর হাফ থাকবে। কি থাকবে? হাফ। তাহলে 2 যদি লসাগু নাও, তাহলে 3 মাইনাস 1, তাহলে 2/2 সমান কত হবে? 1। তো জাস্ট মানগুলো বসায় আসলে কাজটা করতে হবে, সোজা কথা। ব্যাস, সাইন থিটা সমান এটা হলে তোমরা এটা নিজেরা একটু করবা, আমি জাস্ট একটু হিন্টসটা দিয়ে দিই। সাইন থিটা সমান √3/2 হলে, তাহলে সাইন থিটা সমান সাইন কয় ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। তো থিটা সমান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তো তোমরা এখানে sec 60 ডিগ্রি মাইনাস tan 60 ডিগ্রি মান বসা করে ফেলবা। আমি যদি একটু সহজে করে দিই, তোমার cos 60 মান হচ্ছে হাফ, তাহলে sec 60 হবে 2, আর tan 60 মান হচ্ছে √3। tan 60 মান কত? √3। তাহলে এটাই আসবে 2 মাইনাস √3, 2 মাইনাস √3। এরপর আসো, এই টাইপের এমসিকিউ গুলো আমরা কিভাবে করব? cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান, বলো cot কয় ডিগ্রি মান? 1/√3। cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে উভয় পক্ষে cot বাদ দিয়ে দাও, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে থিটা সমান 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 90 ডিগ্রি। ডান অ্যান্ড ডাস্টেড। সরি, এখানে তো আমাদের শুধু থিটা বের করতে বলে নাই, ডান হয় না এখনো, সাইন থিটার মান বের করতে বলছে। সুতরাং তাহলে সাইন থিটা সমান সাইন কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? 1। হ্যাঁ, একদম ইজি। তারপর এখানে আসো, তাহলে এটাও তোমরা একইভাবে করে ফেলবা। সাইন 35 ডিগ্রি প্লাস 1 সমান সাইন কয় ডিগ্রি হবে এখানে? সাইন 60 ডিগ্রি। তার মানে 35 ডিগ্রি প্লাস 1 সমান 60। নিজেরা করে ফেলো, এক্স এর মান তো তোমরা নিজেরাই বের করো। 14 নম্বরটা দেখো, সাইন 3θ সমান cos 3θ। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবো? তোমার অনেক ভাবে থাকতে পারে, এটা 3θ থাকতে পারে, সাইন 5θ সমান cos 5θ থাকে অনেক সময়, সাইন tan θ সমান cos tan θ থাকে। তাহলে একটা নিয়ম হচ্ছে এটা, উভয় পক্ষকে cos দিয়ে ভাগ করে দাও, তাহলে cos 3θ দিয়ে ভাগ করে দাও। তাহলে ভাগ করলে এখানে আর কিছু থাকবে? cos 3θ যদি এখানে নিয়ে আসো, এটা 1 হয়ে যাবে।
তাহলে সাইন বাই কস মানে কি ট্যান, তাহলে আমরা কি পাচ্ছি ট্যান থিটা সমান 1, ট্যান থিটা সমান 1, ট্যান কয় ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1, তাহলে থিটা সমান 45 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি থিটা সমান যদি 45 ডিগ্রি হয় থিটা সমান হবে 15 ডিগ্রি। ডান অ্যান্ড ডাস্টেড। তাহলে নবম অধ্যায়ে আমরা অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিলাম, ঠিক আছে। এবার আসো অধ্যায় 11 অনুপাত কাকে বলে ব্যাখ্যা করো, একটু দেখে নিবা, প্রয়োজন উদাহরণ সহ দিবা। দুইটি বৃত্তের পরিধি এত হলে তাদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। তাহলে পরিধির অনুপাত এটা দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল অনুপাত দরকার। তাহলে আমরা যদি সাধারণ অনুপাত x ধরে নিই, হ্যাঁ, তাহলে একটা বৃত্তের পরিধি হবে 2x, একটা বৃত্তের পরিধি হবে 5x, পরিধি হবে কত 5x। তো আমাদের এই পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর সমান 2x, 2 যদি বাদ দাও তাহলে আর সমান হবে x বাই পাই, একটা মানে r1 বলতে পারো প্রথম বৃত্ত, হ্যাঁ প্রথম বৃত্ত। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে 2 পাই r2 সমান 5x, তোমার এখানে তাহলে r2 সমান কি হবে 5x বাই 2 পাই, 5x বাই কত 2 পাই, ব্যাস। তাহলে এখানে এটা আমরা ব্যাসার্ধের অনুপাত পাচ্ছি। তাহলে ক্ষেত্রফল অনুপাতটা কিরকম পাই আর 1 স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলটা কি হয় দেখো পাই ইন্টু, তাহলে আর 1 স্কোয়ার মানে কত এক্স, এক্স স্কোয়ার বাই পাই স্কোয়ার, তাহলে আমার থাকবে পাই এক্স স্কোয়ার বাই পাই, হ্যাঁ। তাহলে যে পাই, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, পাই আর 1 স্কোয়ার বের করলাম, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর 2 স্কোয়ার, তাহলে পাই ইন্টু এখানে পাইছিলাম কত 5x বাই 2 পাই হোল স্কোয়ার। আমরা যদি করি তাহলে পাই ইন্টু 25 এক্স স্কোয়ার 4 পাই স্কোয়ার, তাহলে পাই একটা কাটা যাবে, তাহলে থাকবে কি তোমার 25 এক্স স্কোয়ার বাই 4 পাই, 25 এক্স স্কোয়ার বাই 4 পাই। এখন দুইটা তুমি কি নাও এই কি বলে অনুপাত নাও, তাহলে অনুপাতটা কিরকম হবে এক্স স্কোয়ার বাই পাই ইস টু এক্স স্কোয়ার বাই পাই ইস টু এদিকে হবে 25 এক্স স্কোয়ার বাই 4 পাই। তুমি যদি এখানে দুই দিক থেকে ইয়া করো, এখানে পাই পাই চলে যাবে, এক্স স্কোয়ার চলে যাবে, তাহলে তুমি কি করতে পারো উভয় পক্ষকে যদি তুমি 4 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার আসবে হচ্ছে এদিকে 4 থাকবে, তাহলে 4:25 কত হবে 4:25 হবে, হ্যাঁ। পরিধির অনুপাত যদি এত হয় তাহলে ক্ষেত্রফল অনুপাত হবে কত 4:25। তাই আমি একদম ডিটেলস করে দিলাম, এগুলো খুব সহজ ম্যাথ। তাহলে দেখো b:a সমান 9:17, তুমি এটাকে যদি ভাগ আকারে লিখো তাহলে b/a সমান 9/17। আমার টার্গেট হচ্ছে 3a:14b, অর্থাৎ এটা চলে আসবে, তাহলে ব্যস্তকরণ করো, উল্টাই দাও 17/9। তাহলে আমার দরকার হচ্ছে 3a এবং 14b, তাহলে তুমি তুমি কি করো 3/14 দিন করে দাও উভয় পক্ষকে, তাহলে উভয় পক্ষকে দিয়ে কত দিন করে দাও 3/14, তাহলে 17/9 গুণ 3/14, তাহলে তোমার 3 3 9, আর কোথাও ভাগ যাবে যাবে না, তাহলে 17 ডিভাইড বাই 3 14 42, তার মানে অনুপাতটা কত হবে 17:42, 17:42 এভাবে করতে হবে। সরি আরেকটা আছে না এখানে, এটা নিচেরটা, তাহলে ওটা সেম স্টাইলে তোমরা করে ফেলবা। 4x:9y দেওয়া আছে, এটা আরো সহজ, তাহলে 4x/9y, 9y সমান কত হবে 10/15, এটা তুমি যদি একটু ভাগ করে দাও, এটা 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে আমাদের 4x ডিভাইড বাই 9y সমান 2/3। এখন আমাদের চাইছে হয়েছে x:y, তার মানে আমি এখান থেকে 4টাকে ভাগ করে দিব, তারপর 9 দিয়ে গুণ করে দিব, তাহলে 9/4 দিয়ে গুণ করতে হবে, ওই পক্ষ কত দিয়ে গুণ করতে হবে, তাহলে উল্টা দিয়ে কত দিয়ে 9/4, তাহলে গুণ করলে কি হবে 9 9 কাটাকাটি যাবে, 4 4 কাটাকাটি যাবে, তাহলে এখানে তোমার 2:3 সেম জিনিস, তাহলে 9/4 দিয়ে গুণ করে দাও, তাহলে কাটাকাটি করলে 2 3, তাহলে 3:2, তাহলে আমরা লিখতে পারবো যে x:y সমান 3:2, 3 কত 2, 3 এবং 4 ডান।
5 নাম্বার আসা দুটি সংখ্যার অনুপাত 8:3 এবং লসাগু এত, তাহলে আমরা এখানে সাধারণ অনুপাত x ধরে নিব। তাহলে একটা সংখ্যা হবে 8x, একটা সংখ্যা হবে 3x, এবং তাদের লসাগু হবে 3 8 কত 24 x। এটা কিন্তু এমসিকিউতে আমি আলোচনা করছিলাম, যারা করছো বুঝতে পারবা সহজে। তাহলে 24x সমান 96। হ্যাঁ, তাহলে 24x সমান কত 96। আর যদি বলতো গসাগু, তখন আমরা শুধু x নিতাম। গসাগু মানে কমন, তাহলে দুই জায়গায় কমন হচ্ছে x। সাধারণ অনুপাতটা হচ্ছে গসাগু হয়। আর লসাগু কি কম হয়, x x একবার নিব, আর এই যে দুইটা সংখ্যা থাকবে এই দুটো গুণ করে দেব, 3 8 24। তাহলে এখানে তোমার x সমান হবে 96/24। তাহলে এটা মনে হয় কত হয় 14 না, না 4 4 4 হবে যে 4 24 96, ঠিক আছে। তাহলে x এর মান হবে 4। তাহলে এখন আমাদের সংখ্যা দুটি বের করতে বলছে। কি বের করতে বলছে? সংখ্যা দুটি। সরি, আমি কি করছি, ঠিক আছে 4। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা অনুপাত ধরছিলাম x, সংখ্যা দুটি হবে 8x 3x। তাহলে 4 গুণ 8 32, আর একটা হবে 3 গুণ 4 12। তাহলে 32 এবং 12 এই দুটো সংখ্যা। খুবই সহজ। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে, তাহলে ধরো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য a, তাহলে তার ক্ষেত্রফল হবে কি স্কোয়ার, a স্কোয়ার। যদি আমি ক্ষেত্রফল কত তাহলে 4 গুণ করি, তাহলে তোমার দৈর্ঘ্য যদি 4 গুণ করি, সরি দৈর্ঘ্য কয় গুণ করলে, দৈর্ঘ্য 4 গুণ করলে 4a, তাহলে ক্ষেত্রফল হবে কত 4a হোল স্কোয়ার, তাহলে 16a স্কোয়ার। তাহলে এখন বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ হবে বলে না কিন্তু। তাহলে কত গুণ বৃদ্ধি পাবে মানে দেখো, তাহলে এখন হয়েছে কত 16a স্কোয়ার, প্রথমে ছিল কত স্কোয়ার a স্কোয়ার, তাহলে কতটুকু বাড়ছে 15a স্কোয়ার বাড়ছে না। তার মানে বলো a স্কোয়ার মানে কি, প্রথম ক্ষেত্রফলটা তার কয় গুণ 15 গুণ। তাহলে যদি বলতো ক্ষেত্রফল কত গুণ হবে, তখন 16 গুণ। কত গুণ বৃদ্ধি পাবে বললে 15 গুণ। এটা মাথায় রাখবা। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে। সংখ্যা দুটির অন্তর তোমরা নিজেরাই করবা। সংখ্যা দুটো বের করবে আগের মতো। অন্তর মানে যে দুটোর সংখ্যা তোমরা পাবা ওই দুটো বিয়োগ করে দিবা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিবা, তাহলে চলে আসবে, পারা যাবে। লসাগু তাহলে আমি যদি বলি যে x যদি ধরে নাও 7x 10x, তাহলে লসাগু হবে কত আসলে 17x। তাহলে 17x সমান 910, তাহলে x সমান করে দিলাম, যাও 910/70। তাহলে 910/70 করলে 13, তাহলে তোমার 13 আসতেছে। তাহলে x সমান 13 আসতেছে। তো তোমার 7 13 কত হয় 51 না, আসলে 91। তাহলে একটা কোণ হচ্ছে 91 ডিগ্রি, সরি 91 ডিগ্রি সংখ্যা, এটা কোণ না। তাহলে একটা সংখ্যা হচ্ছে 91 91, একটা সংখ্যা হবে 10 গুণ 13 130। তাহলে বিয়োগফল কি হবে 130 মাইনাস 91 অন্তর। তাহলে 10 থেকে 1 গেলে 9, 12 থেকে 9 গেলে 3, 39 কত হবে 39। একদম সহজ। একটি দ্রব্য 30% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে তাহলে তোমার যদি 30% ক্ষতিতে বিক্রয় করা হয়, তাহলে তোমার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে কয় টাকা 70 টাকা। কারণ 30% ক্ষতি, তাহলে 100 টাকা তোমার লস 30 টাকা, তাহলে 70 টাকা। তাহলে এখন বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্যটা আগে। তাহলে 17 কত 100। তুমি যদি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7:10। হ্যাঁ, অনুপাত কত হবে যে 7:10। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত হবে কত 7:10। খুবই সহজ। তাহলে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 1:9। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা কত। তাহলে তুমি যদি এখানে ধরে নাও যে সাধারণ অনুপাত x, তাহলে একটা x হবে একটা 9x হবে, তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 10x। মোট শিক্ষার্থী x আকারে বলে 10x। তো তোমার 10x এর তাহলে কত ভাগ বলছে, শতকরা কত অনুপস্থিত, তাহলে খেয়াল করো। তাহলে তোমার টোটাল শিক্ষার্থী 10x, সেখানে হচ্ছে অনুপস্থিত কোনটা, এটা 1। হ্যাঁ, তাহলে 10x এর তোমার কি হবে, এটা x বাই আমাকে লিখতে পারি মোট শিক্ষার্থীর এত ভাগ, তাহলে 10 ভাগের 1 ভাগ আর কি, এটা বলতে গেলে। তাহলে তোমার ধরতে পারো 10 ভাগের 1 ভাগ মানে 10%। কত পার্সেন্ট হবে 10%। 10x এর এটা 100 বাই করেন আমরা 100 বার, এটা যদি সরি এভাবে করবো, দুঃখিত, এভাবে না,
এভাবে করতে পারি যে ধরো নিচে হচ্ছে উপরে হচ্ছে তোমার কত এক্স, নিচে 10x, ঠিক আছে, এভাবে করে ইন্টু 100 ইন্টু কত 100, তাহলে এক্স এক্স কাটা যাবে 10 10 100, ওই যে এটা বললাম। তাহলে 10%, কত পার্সেন্ট, 10% শিক্ষার্থী অনুপস্থিত, 10% শিক্ষার্থী কি অনুপস্থিত, আর 90% হচ্ছে উপস্থিত। এইভাবে এইভাবে করতে হবে, অর্থাৎ উপরে হবে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, নিচে হবে মোট শিক্ষার্থীর সংখ্যা ইন্টু 100, এভাবে করতে হয়। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা, তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা। তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি, এ এস টু বি সমান বি এস টু সি, আমরা লিখতে পারি যে এ বাই বি সমান বি বাই সি, তাহলে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এখন আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে -1 করে বিয়োগ করে দিব, উভয় পক্ষ থেকে কত বিয়োগ করে দিব -1, তাহলে বি বাই সি -1, তাহলে বি যদি লসাগু নাও তাহলে এ মাইনাস বি, সি যদি লসাগু নাও বি মাইনাস সি। হ্যাঁ, এখানে আবার টি থেকে আসলো, প্রশ্ন ঝামেলা আছে, এটা আসলে এ বি সি ক্রমিক সমানুপাতি না, এটা প্রশ্নই আছে। এটা মানে আমি বুঝে গেছি, প্রশ্নটা হবে এরকম, আমি বলি প্রশ্নটা হবে এরকম যে এ ইস টু বি সমান সি ইস টু ডি হলে দেখাও যে এটা, তাহলে আমরা এ বাই বি সমান সি বাই ডি, তুমি ওই পক্ষ থেকে কি বিয়োগ করে দাও -1 বিয়োগ করে দাও, এখানে অবশ্যই বা দিবা, আমাদের এটা দেওয়া থাকবে যে মাথায় রাখবা, এটা দেওয়া থাকলে এটা সমান এটা হলে এটা প্রমাণ করতে বলবে, সি বাই ডি -1, যদি আমাকে উপরে প্লাস থাকতো তাহলে আমি +1 করতাম, এটা হচ্ছে বিয়োজনের প্রমাণ আর কি। তাহলে বি যদি লসাগু নাও এ মাইনাস বি, ডি যদি লসাগু নাও সি মাইনাস ডি, শেষ। তাহলে সুতরাং এটা সমান এটা, প্রমাণিত। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটা, ভুল তোলা হয়েছে। ধারাবাহিক অনুপাত কি, তারপর এটা সমান এটা এবং এটা সমান এটা হলে y এর মান, তাহলে দেখো x is to y এর মান হচ্ছে 2:3, এটা দেখো এখানে দেখো একটা কি বলছে 2:x সমান 1:2, এটা মানে আসলে কি বোঝায় যে 2/x সমান 1/2, তুমি একটু আট গ্রহণ করো তো, সুতরাং x সমান কত হবে এখানে, x গুণ x সমান x, 2 গুণ 2 সমান 4, তাহলে x সমান কত হবে 4। এখন তুমি এটা এখানে বসাও, তাহলে x এর জায়গায় কত বসাই দিবা 4, তাহলে 4:y সমান 2:3, তাহলে এবার ভগ্নাংশ আকারে লিখো, আবার আট গ্রহণ করো, তাহলে 2y সমান 3 4 কত 12, তাহলে y সমান কত হবে, সরি ভুল ওখানে চলে গেছি, হ্যাঁ, তাহলে y সমান কত হবে 12কে যদি ভাগ করলে 6, তাহলে আমার y মান আসবে কত 6, সহজ প্রশ্ন। এটা ধারাবাহিক অনুপাত, a to b সমান 5:6, b to c সমান 9.9, 9:8, তাহলে ভালো করে বুঝো, তাহলে 5:6 আর b to c সমান 9:8, ঠিক আছে এটা। এখন প্রশ্ন হচ্ছে a to b to c সমান কত, তাহলে আমাকে এটা বের করতে হলে আমাকে এই দুটো সমান করতে হবে, তাহলে আমার সব সমান কিভাবে করব, এই 9 দিয়ে এখানে গুণ করব আর এই 6 দিয়ে এখানে গুণ করব, তাহলে এটা যদি তুমি 9 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 5 নং 45, 6 নং 54, আর এখানে যদি 6 দিয়ে গুণ করে দাও তাহলে 6 নং 54, আর এদিকে 6 আর 48, তাহলে আমরা কি পাচ্ছি a to b to c সমান 45 to 54 to 48। এখন এগুলোকে তুমি সবগুলোকে 9 দিয়ে ভাগ করে দিতে পারো, 9 দিয়ে ভাগ করলে এটা 5, না 9 দিয়ে ভাগ যাবে না, সরি 9 দিয়ে যাচ্ছে না, তাহলে কত দিয়ে ভাগ করা যায়, কিছু একটা দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 3 15 45, 3 18 54, 3 16 48, এটা যাবে, তাহলে 15:18:16। কেউ যদি উপরটাও আনসার দাও তাহলে নাম্বার দিবে, তাহলে নাম্বার অবশ্যই দিবে। তাহলে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 42 সেন্টিমিটার, বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, তাহলে বাহুগুলোর অনুপাত যদি দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা বাহু হবে সাধারণ অনুপাত x ধরে নিবা, 3x 5x 6x, 3x 5x 6x, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আচ্ছা এখানে বাহুগুলোর অনুপাত বলছে, দুঃখিত আমার কোণের কাজ নাই, সরি,
পরিসীমা বলছে, দেখো পরিসীমা মানে কি 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে তোমার এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে কত? 42। 8 8 6 14, 14 1 সমান 42। তাহলে 1 সমান হবে 42/14, 3। তাহলে তোমার একটা কোণ হবে 3 গুণ 3 9, একটা কোণ হবে 3 5 15, একটা কোণ বলতেছি বাহু, একটা বাহু হবে 9 মিটার 9 সেন্টিমিটার, একটা হবে 15 সেন্টিমিটার, একটা হবে 18 সেন্টিমিটার। একদম ইজি। যদি কোণের অনুপাত দেওয়া থাকতো তখন আমরা ওই যে 3 কোণের সমষ্টি 180 দিয়ে করতাম। আর এখানে পরিসীমা বলছে, পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। ব্যাস। দুইটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4 2:3। জমি দুটির ক্ষেত্রফল অনুপাত কত? তাহলে ভালো করে বুঝো, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:4। ওহ, তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ধরো তুমি যদি x ধরে নাও, তাহলে প্রথমটা 3x, দৈর্ঘ্য 3x এবং প্রস্থ 4x, তাহলে গুণ করলে কত হয়? 12x স্কোয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি x ধরে নাও, 2x গুণ 3x, তাহলে কত হয়? 6x স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে কি? 12x স্কোয়ার ইস টু 6x স্কোয়ার। তাহলে তোমার এটা যদি 2 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে x স্কোয়ার বাদ যাবে, এটা 2:1 হবে। মোট কথা কত হবে? ক্ষেত্রফল অনুপাত হবে 2:1। একদম সহজ। 3টি বাহুর অনুপাত, তাহলে এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। তাহলে বৃহত্তর বাহু হবে কি? 3x 4x 5x ধরবা, 9 12, 12 এক সমান 60, এক সমান 5 আসবে, 5 5 25। তাহলে বৃহত্তম বাহুটি হবে 25। আমি মুখোমুখি করে ফেললাম, তোমরা খাতায় করবা। হ্যাঁ, আমি মুখোমুখি করে ফেললাম, তোমরা এটা অবশ্যই কোথায় করবা? খাতায় করে ফেলবা। ঠিক আছে? তাহলে আমরা অধ্যায় 11 এখানে, তাহলে অধ্যায় 11 আমাদের ক্লিয়ার, ডান। এরপর আসো আমাদের অধ্যায় 16, যেটা হচ্ছে পরিমিতি। এখন আসলে আমাদের দেখো ক্লাসটা চাচ্ছিলাম যার ডিউরেশন কম হয়, তো আমি এখন থেকে শুধু সূত্রগুলো দেখা দিব। ঠিক আছে? মানগুলো তুমি বসাই দিলে হয়ে যাবে। তো দেখো, চলো শুরু করি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য, দেখো একদম পান্তাবাদ। জাস্ট কি করবা তুমি, সরি আমাদের খেয়াল করো। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব? খুবই সহজ, তাই না? হ্যাঁ, এবার আসো আমাদের পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে অধ্যায় 16, যেটা হচ্ছে তোমাদের পরিমিতি আর কি। 4টা পার্ট আছে এখানে। তো দেখো, আমি চাচ্ছিলাম তোমাদের ক্লাসটা যাতে ডিউরেশন বেশি লম্বা না হয়। তো আমি এতক্ষণ পর্যন্ত প্রায় ম্যাথ হচ্ছে একেবারে A to Z করাই দিছি। তো এখন আমি জাস্ট সূত্রগুলো লিখে দিব, মান তুমি বসাই দিলে মানে মান চলে আসবে। জাস্ট মানটা বসাই দিবা সূত্রে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো একটু একটু করতে যাচ্ছে, টাইমটা একটু ডিউরেশনটা আমরা একটা কম রাখতে যাচ্ছি আর কি। দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? একদম নর্মাল একটা প্রশ্ন। সমকোণী ত্রিভুজ কি দেওয়া আছে যে অতিভুজ 5, একটি বাহুর দৈর্ঘ্য 4, তাহলে এটা কত? বা 4 এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তাহলে বাকিটা হবে 3। কেমনে করবো? পিথাগোরাস অ্যাপ্লাই করবো। একদম সহজ না? এটা আমাদের করে দেওয়ার কিছুই নাই। পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে তোমার চলে আসবে। এবং এটা নিয়ে বেশ কয়েকবার মানে ভালো কি হয়েছে তোমার, অনেক জায়গায় আমরা এটা আলোচনা করছি। এখন আসো, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার হলে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর 4 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। আসলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা বলতে এখানে লম্বটা, এই যে লম্ব, ভূমি, এটা হচ্ছে তোমার কি? অতিভুজ। তাহলে ক্ষেত্রফল বলতে এই এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্যের গুণফলকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। এখন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর 4 সেন্টিমিটার বলছে, অর্থাৎ এই যে সমকোণ মানে এটা। হ্যাঁ, তাহলে এই যে সমকোণ সংলগ্ন বাহু মানে এই দুইটা বাহু, এদের বাহুদ্বয়ের অন্তর কত? 4 সেন্টিমিটার। তাহলে তুমি যদি একটা এক্স ধরে নাও, আরেকটা হবে কত? এক্স প্লাস 4। কারণ এক্স প্লাস 4 থেকে যদি তুমি এক্স বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে? 4 থাকবে। তো অন্তর মানে বিয়োগফল, তাহলে বিয়োগফল 4। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি একটা এক্স প্লাস 4, একটা হচ্ছে কত? এক্স। তাহলে তোমার হাফ ইন্টু এক্স প্লাস 4 সমান কত? 48। তাহলে এটা এই টোটাল দিকে ভাগ করে দাও,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু কত হবে? 96। 96। তুমি এটাকে এই পাশে নিয়ে আসো। 4x মাইনাস 96 সমান 0। হ্যাঁ, এটাই। তাহলে এখন আমরা এখান থেকে কি করতে পারি? মিডল টার্ম ফ্যাক্টর বের করি। তাহলে ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যটা পাবো। ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য হবে এটা x, আর সবচেয়ে বড় বাহু তো অতিভুজ। সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অলওয়েজ অতিভুজ। তাহলে x এবং x+4 এর মধ্যে x এর সবচেয়ে ছোট বাহু হবে। আমরা x এর মানটা বের করলে হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে কি করতে পারি? ইকুয়েশন দিয়ে সহজে করে ফেলতে পারি, রাইট? আচ্ছা, আচ্ছা, ইকুয়েশনটা আমরা এখন এখানে দেখো 96 তো এটাকে যদি আমরা করতে চাই, মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। 2 48 2 24 2 12 2 6, তাহলে 4 2 8 12 24। হ্যাঁ, ঠিক আছে, 8 12 96 মিলে গেছে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। 8 12 কত? 96। তাহলে বা প্লাস 12x মাইনাস 8x মাইনাস 96 সমান 0। তো এখান থেকে কমন নাও, আমরা এটা এই পাশে করি, কাজটা এই পাশে করা যাবে, ঠিক আছে? তাহলে বা তাহলে x যদি কমন নাও, তাহলে x প্লাস 12 মাইনাস 8 যদি কমন নাও, x প্লাস 12 সমান 0। তাহলে বা x প্লাস 12 ইন্টু x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এটা সমান 0 করলে -12 আসবে, তাহলে মাইনাস নেওয়া যাবে না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। আমরা x মাইনাস 8 সমান যদি 0 লিখি, সেখান থেকে x ইকুয়ালস টু পাবো 8। ডান। তাহলে আমাদের ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য হবে x মানে কত? 8। কত হবে? 8। এটা কত হবে? 8 সেন্টিমিটার। এবার আসো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের সূত্র কোনটা বলো তো? কোন একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো এ এবং বি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তাদের সূত্রটা কি? ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তুমি জাস্ট এখানে থেকে বসাই দাও, হাফ এ বি হচ্ছে এখানে কত কত 19 20, 19 গুণ 20 গুণ সাইন 45, সাইন কত? 45। তো তুমি এখানে মান বসাইলেই চলে আসবে। সহজ, একটু গুছাই লিখবা ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল দিয়ে এগুলো করে লিখবা, বা আমরা জানি ক্ষেত্রফল দিয়ে লিখবা। তারপর একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, যেখানে মানে তোমার এই দুইটা বাহু সমান হবে। তো ধরো এটা এ, দুইটা হচ্ছে কি ধরে নিলাম? সমান সমান বাহুগুলো হচ্ছে এ ধরে নিলাম। সমান সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ 30, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30। সমান সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ বলছে 30। তাহলে ক্ষেত্রফল কত? 25 বর্গ সেন্টিমিটার হলে, এবং ক্ষেত্রফল কত বলছে? 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা একটু আগে যে বললাম, দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কি? হাফ ইন্টু, তাহলে এখানে যেহেতু দুইটাই সমান, এ ইন্টু এ ইন্টু সাইন 30 সমান ক্ষেত্রফল কত? 25। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে তুমি মানগুলো বসাই দাও, হাফ ইন্টু এ স্কোয়ার সাইন 30 ডিগ্রি মানো হাফ, তাহলে 25। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে নিচে 2 গুণ 2 4, তাহলে এ স্কোয়ার বাই 4 সমান 25। তাহলে এ স্কোয়ার সমান 4 25 কত? 100। তাহলে তুমি যদি 100 কে রুট করে দাও, তাহলে এ সমান হবে 10। তাহলে বলেন সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? 10। ইজি। কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ এর নিজেরাই করবা। দেখো এটা এটা 8 হবে, এটা 4 না, বাংলা না, 8 এবং 4 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার, এরকম দেওয়া আছে। এটা আসলে কি 8 বর্গ সেন্টিমিটার হবে? ক্ষেত্রফল হচ্ছে, বাহুর দৈর্ঘ্য 8 এবং 4 হলে ক্ষেত্রফল 8 না, ক্ষেত্রফলটা 8 হতে পারে। দেখি আমরা করি। তাহলে হাফ 8 ইন্টু 4 ইন্টু, তাহলে সাইন থিটা, অন্তর্ভুক্ত কোণটা আমরা বের করবো, ইকুয়ালস টু 8 বলতেছে। তাহলে আমরা এখানে 8 বাদ দিয়ে দিলাম, তাহলে এটাকে ভাগ করে দিলে 2 সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা সমান 1। আচ্ছা, হতে পারে 2 সাইন থিটা সমান 1, ঠিক আছে। তাহলে সাইন থিটা সমান হাফ, সাইন থিটা সমান কত? হাফ। তাহলে সাইন কয় ডিগ্রি? মান হাফ।
sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তোমরা কিন্তু পরীক্ষা একটু ফেয়ার করে লিখবা, দেওয়া আছে দিয়ে এগুলো লিখবা সুন্দর করে। আমি জাস্ট ম্যাথটা করে দিচ্ছি, রাফটা। তোমার দেওয়া আছে দিয়ে সবগুলো সুন্দর করে লিখে তারপর কাজগুলো করবে। তাহলে আমরা থিটা কয় ডিগ্রি পাচ্ছি? 30 ডিগ্রি। ডান অ্যান্ড ডাস্টেড। কোনো ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এত এত হলে এর ক্ষেত্রফল কত? ওই যে, তাহলে এটা সূত্র কোনটা? তাহলে তোমার তিনটে বাহু হচ্ছে এ হচ্ছে 6, বি হচ্ছে 8, সি হচ্ছে 10 সেন্টিমিটার। সবগুলো সেন্টিমিটার লিখে দিবা পাশে অবশ্যই। এখন সূত্র কোনটা? রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। অর্থাৎ কোনো ত্রিভুজের তিনটা বাহু যদি ভিন্ন ভিন্ন হয়, মানে বিষমবাহু ত্রিভুজ হয়, তখন সূত্র এটা। এখন এস মানে কি? এস মানে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কিভাবে বের করে? অর্ধপরিসীমা বের করা হচ্ছে বাহু তিনটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব, আমার পরিসীমা অর্ধপরিসীমা চলে আসবে। তো এখানে জাস্ট এস এর মান যেটা আসে বসাবা, তারপর এ বি সি তে পাইছো, বসায় যা পাবা সেটাই আনসার। সহজ। এরপর আসো, সুষম ত্রিভুজের পরিসীমা 23। অর্থাৎ সুষম মানে বোঝাচ্ছে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাহলে পরিসীমা যদি 23 সেন্টিমিটার হয়, তো দেখো একটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে পরিসীমা হবে 3a। 3a সমান 23, এ সমান হবে 23/3, ভাগ করে যেটা পাও। আর ক্ষেত্রফল কি? তাহলে তুমি যদি প্রতিবাহুর দৈর্ঘ্য জানো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। জাস্ট কি করবা বলো তো? এর মানটা এখানে বসায় দিবা, ব্যাস, একদম সহজ চলে আসবে। তাহলে আমাদের সূত্রটা জানলে হবে। সূত্র কোনটা মাথায় রাখবো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা, ব্যাস। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা, হ্যাঁ, একটা জিনিস দেখো, তাহলে এটা তোমরা অনেকে নাও জানতে পারো, আচ্ছা জেনে রাখো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে √3/2a। আজকে থেকে মাথায় রাখবা সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত? √3/2a। এটা সমান কত? 6। অনেকে জানতে পারো, না যারা জানো না তাদের জন্য বললাম আর কি। অনেকে জানো, অনেকে জানো না। তাহলে এ সমান কত হবে? আমার দরকার হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য মানে এ। 6 × 12, এদিকে উপরে √3, তাহলে 12/√3 করে তুমি ক্যালকুলেটারে বসাই দিবা, যা আসে সেটা আনসার। ঠিক আছে? আর যদি এমনি তুমি ইয়াতে লিখো, √2 আকারে লিখো, তাহলে 12 মানে হচ্ছে 2√3। 12 মানে কত? 2√3, রাইট? কেমনে বুঝছি? এই যে 12 সমান 4 × 3, সরি 2√3, রুট থাকলে তখন 2√3 হবে, রুট নাই তো। তাহলে এটা হবে এরকম, তাহলে 4 × 3, তাহলে 4 × 3 হলে 4 × √3² লেখা যায়। তাহলে এভাবে লিখতে পারো, 4 × √3²। কারণ উপরে নিচে কাটাকাটি করলে তাহলে 4√3 থাকবে। কত থাকবে? যে 4√3, সরি, প্রথমে ওটা হচ্ছে আমি √12 মনে করে এসেছি। 12 ক্ষেত্রে এটা হবে না, যদি √12 থাকতো তাহলে আমি 2√3 লিখতে পারতাম। তাহলে 12 থাকলে এভাবে লেখা যায়, 4 × 3, 3 কে আবার এটা লেখা যায় √3, দুইটা √3 আকার লেখা যায়। এখন √3² √3 কাটাকাটি করলে উপরে একটা √3 থাকবে, ভাগ করলে 4√3। এবার আসো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যে ক্ষেত্রফল, আমি বলি সূত্রটা বলে দিই, b/4, এছাড়া মানটা বসাই দিয়ে করে ফেলবা, 4a² - b²। তাহলে বি মানে হচ্ছে ভূমি, ওই যে ভূমির দৈর্ঘ্য, আর সমান সমান বাহু মানে এ, জাস্ট বসাই দাও, তাহলে যেটা ভ্যালু আসে। এটা করে দেওয়ার কিছু নেই, সূত্র জানলে এনাফ। এগুলো শুধু সূত্র জানলে হবে, নর্মাল ম্যাথ। এবার আসো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং প্রস্থ, এটা প্রশ্ন না, এটা প্রস্থ 30 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা যদি এখানে দৈর্ঘ্যকে x ধরে নিই, কথা দৈর্ঘ্য কি ধরে নিলাম? আমার ধরে নিব যে দৈর্ঘ্য x, দৈর্ঘ্য কি? x। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমাকে দৈর্ঘ্য লাগবে, তাহলে আমরা এখান থেকে আসি, ইকুয়েশন আসে, দৈর্ঘ্য x যোগ প্রস্থ 30 সমান কত? 200। তাহলে 2x + 16 সমান 200। 16টা ওই পাশে বাদ বিয়োগ দিয়ে দাও, তাহলে 140 থাকবে, আর 2 দিয়ে ভাগ করে দিলে 70। তাহলে দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? 70। তাহলে এখন বলো ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 70 × 30, 210। এবার ইজি, আমি জাস্ট ম্যাথটা করে দিচ্ছি, তোমরা গুছায় লিখবা অবশ্যই। হ্যাঁ, দেওয়া আছে এটা পরিসীমা, এটা, তারপর শর্ত মতো এটা, তারপর হচ্ছে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে এটা করে ফেলবো, ব্যাস। আর আমি সময় বাঁচাচ্ছি যাতে আমার ডিউরেশনটা একটু কম হয়। তাহলে একটি আয়তের বাহু দুইটি যথাক্রমে এত এত হলে কর্ণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তাহলে একটি আয়তের বাহু দুইটি কর্ণদ্বয়ের সমষ্টি, দেখো একটু ট্রিকি প্রশ্ন,
আচ্ছা, একটা আয়তে কর্ণ কয়টা বলো তো? একটা আয়তে কর্ণ কয়টা? একটা আয়ত হচ্ছে কর্ণ দুইটা, রাইট? এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এখন আয়তের বেলায় আসলে কর্ণ দুইটা সমান, আয়ত এবং বর্গের বেলায় কর্ণদ্বয় কি হয়? সমান হয়। হ্যাঁ, যদি এটা সুন্দর হয় না তেমন একটা চিত্র, ডাজন্ট ম্যাটার। তাহলে আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হয়, বর্গের ক্ষেত্রেও সমান হয়। তাহলে আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারলে, একটা কর্ণের মানে দুইটা কর্ণের দৈর্ঘ্য আসলে সমান, তাহলে তোমার এই কর্ণের দৈর্ঘ্য যা হবে এই কর্ণের দৈর্ঘ্য তা হবে। তা আমরা সরাসরি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। তো একটা কর্ণের দৈর্ঘ্য বের করে সেটাকে দুই দ্বিগুণ করে দাও, তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি পেয়ে যাচ্ছ। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য বের করো, কেমনে পাবো? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মাথায় রাখবা। আয়তের ক্ষেত্রে কর্ণ কি? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তোমার এখানে আসবে 169, রুট করলে আসবে 13। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 13, দুইটা কর্ণের দৈর্ঘ্য হবে কত? 13 গুণ 2, অথবা 13 যোগ 13, তাহলে 13 দুগুণ 26। ইজি। তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি হচ্ছে কত? 26। কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আগে বলো, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? √2a। কখন? এ মানে হচ্ছে কর্ণের বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আগে বর্গের বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা মানে কি? 4a, 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে 4টা বাহু হবে 4a সমান 12। তাহলে a সমান হবে 12/4, তাহলে a সমান হবে 3। কত হবে? 3। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য বের করলাম, তো এটা এখানে বসাই দাও। তাহলে √2 × 3, তার মানে 3√2। কর্ণের দৈর্ঘ্য হবে 3√2, একদম সহজ। বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা। তাহলে বর্গের ক্ষেত্রফল মানে কি? a স্কোয়ার। প্রতি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল 100, a স্কোয়ার। তাহলে a স্কোয়ার সমান 100, a সমান 10। রুট করে দিলে প্রতি বাহুর দৈর্ঘ্য 10। তাহলে পরিসীমা হবে 4 গুণ 10, 40। কত সহজ! তাহলে এগুলো নর্মাল প্রশ্ন। কোন সামান্তরিকের ভূমি 18 সেন্টিমিটার ক্ষেত্রফল এত হলে উচ্চতা। বলো সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তো তুমি যদি উচ্চতাকে x ধরে নাও, তাহলে ভূমি হচ্ছে 18 গুণ x সমান ক্ষেত্রফল কত? 216। তাহলে x সমান 216কে 18 দিয়ে ভাগ করে দাও, যেটাই আছে সেটাই আনসার, সেটাই হচ্ছে উচ্চতা। ডান অ্যান্ড ডাস্টেড। 15 নম্বর দেখো, কোনো বৃত্তের পরিধি এত হলে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? 2πr। আমরা জানি বৃত্তের পরিধি কত? 2πr। 2πr সমান 16। তুমি জাস্ট এখানে r সমান কি হবে? 16/2π। তাহলে পাই মান 3.1416 বসাও, ভাগ করে দাও, আর মান যেটা আসে এটাই ব্যাসার্ধ। সহজ না? একদম সহজ। এবার আসো, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 30 সেন্টিমিটার হলে এর কি নির্ণয় করো? পরিধি নির্ণয় করো। তাহলে বৃত্তের পরিধি এবং ব্যাসের অন্তর বলছে, অর্থাৎ দেখো তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর ব্যাস হচ্ছে 2r। কেমনে? কারণ ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস 2r হবে না? কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানে আসো, তুমি যদি এখান থেকে 2r কমন নাও, আমার টার্গেট হচ্ছে পরিধি নির্ণয় করা। হ্যাঁ, তাহলে পরিধি নির্ণয় করতে হলে আমার কি লাগবে? r এর মান লাগবে আগে। তাহলে পাই - 1 সমান 30। তাহলে আমার টার্গেট হচ্ছে r বের করা। তাহলে r সমান হবে 30 ডিভাইড বাই এই 2টা দিকে নিচে ভাগ হয়ে যাবে, পাই - 1 এর দিকে ভাগ হয়ে যাবে। ভালো করে বুঝো, আমরা শুধু 8টাকে এখানে রাখবো, 2 ওই দিকে ভাগ করে দিব, পাই - 1 এর দিকে ভাগ করে দিব। তাহলে আমি শুধু r এর মানটা পাই যাব। তাহলে পরিধি সমান কি হবে? 2πr। তাহলে r এর মান যেটা পাবো সেটা বসায় দাও, তাহলে আমাদের পরিধি চলে আসবে। একদম সহজ। ঠিক আছে? কোনো বৃত্তচাপ কেন্দ্রে এত দিকে কোণ উৎপন্ন করে, বৃত্তটির ব্যাস এত হলে। তাহলে এটা মাথায় রাখবো, আমরা এত কথা নেই। বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি? S সমান πr θ বাই 180। যার সূত্র জানে নাও, বসাই দাও। তাহলে থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, কেন্দ্রে উৎপন্ন কোণ। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হবে কত? 8। তাহলে এগুলো বসাই দিলে যেটা আসে, আর হবে 8, থিটা 45, পাই মানে আমরা জানি 180 দিয়ে ভাগ করে দাও, শেষ। আমাদের এবার ঘনবস্তু আসো, ঘনবস্তুর ক্ষেত্রে আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। হ্যাঁ, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 2 × AB + BC + CA। জাস্ট সূত্রগুলো জানো, তোমার মান বসাই দাও। তাহলে AB মানে হচ্ছে, A মানে দৈর্ঘ্য, B মানে প্রস্থ, C মানে উচ্চতা। মানগুলো জাস্ট তোমার দেওয়া আছে চোখের সামনে, বসাবা, হিসাব নিকাশ করে যা আসে। একদম ইজি। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য, মানে ঘনক মানে হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তোমার সবগুলো সমান হয়, এটা হচ্ছে তোমার ঘনক। তাহলে ঘনকের ধারকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ঘনকের 6a²। তাহলে 6 × 7a², বসা দিলে যা আসে। একদম ইজি। ঘনকের একটি পৃষ্ঠতলে দেখো, এটা একটু মাথায় রাখতে হবে। একটি পৃষ্ঠতল বললে
একটি পৃষ্ঠতলের কর্ণদৈর্ঘ্য হবে √2a ঘনকের। আর যদি এমনে বলে এমনে কর্ণের দৈর্ঘ্য, তখন হবে √3a। মাথায় রাখবা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বললে √3a, আর যদি একটি পৃষ্ঠতল বলে তাহলে শুধু √2a। এটা কমপ্লিট হওয়া যাবে না। তাহলে √2a সমান 10, এখান থেকে তুমি a সমান পাবা 10/√2, ভাগ করে যা পাও সেটাই হচ্ছে তোমার কি হবে, ঘনকের ধার। ধার মানে a, ব্যাস, ইজি। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বের করতে বলছে, এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ব্যালন মানে সিলিন্ডার বা ব্যালন, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। সবগুলো বলি, সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে কি 2πr², আবার হেলানো তলের ক্ষেত্রফল বা ওটা যেটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh, আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr+r+h। এই তিনটা মাথায় রাখবা। এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তো জাস্ট এখানে আর মানে ব্যাসার্ধ, ওই 5 বসাই দাও, তাহলে ইজি, একদম সহজ। আর এখানে ঘনকের ক্ষেত্রে যদি আমি বলি, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটা একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এটা কর্ণের দৈর্ঘ্য। তারপর ঘনকের আয়তন হচ্ছে 1 কিউব, ঘনকের আয়তন হচ্ছে কি 1 কিউব, এটাই। তারপর হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², যেটা আমরা এর আগে মতে করছি। আর যদি আমি বলি আয়তাকার ঘনবস্তুর গুলা, একটা অলরেডি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা করছি 2 × ab + bc + c, আয়তন হবে abc, আয়তন হবে abc, আর কর্ণের দৈর্ঘ্য হবে √a² + b² + c²। ব্যাস, এগুলো মাথায় রাখবা, হয়ে যাবে। সূত্রগুলো বলে দিলাম, যেভাবে ম্যাথ আসুক পারবা। তাহলে আমরা মোটামুটি এখানে জাস্ট একটা দেখাইছি, এর বাইরে কি কি আসতে পারে তাও বললাম। আরেকটা জিনিস বলি নাই, সিলিন্ডারের বা ব্যালনের হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে কত, πr², আয়তন কত, πr²। জাস্ট আমার মনে করাই দিচ্ছি, তোমরা এগুলো জানো। তাহলে আমরা পরিসংখ্যানে আসি। কোন উপাত্তের পরিসর 55, সর্বনিম্ন মান 53 হলে সর্বোচ্চ মান। তাহলে আমরা জানি পরিসর সমান কি, তোমরা বলো পরিসর সমান কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে পরিসর 55 দেওয়া আছে, এটা আমরা জানি না, সর্বনিম্ন মান হচ্ছে 43 যোগ 1, তাহলে বের করতে পারবে না সর্বোচ্চ মান, এখানে সেটা লিখবে সর্বোচ্চ মান। তাহলে এটাকে তুমি ওই বাম পাশে নিয়ে আসবা, হিসাব নিকাশ করলে তোমার সর্বোচ্চ মানটা চলে আসবে। সহজ একটা হিসাব। কোন শ্রেণী, এবং এগুলো কিন্তু আমি এমসিকিউ তো বলছি, এমসিকিউ তো এই টাইপের প্রশ্ন দেখাইছি, ঠিক আছে। এমসিকিউ তে এমন কিছু প্রশ্ন আমরা করাইছি যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসতে পারে। কোন শ্রেণী মধ্যমান 47.5 এবং উচ্চসীমা 51 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে মধ্যমান কিভাবে বের করে বলো, শ্রেণী মধ্যমান কিভাবে বের করে, মধ্যমান বের করে হচ্ছে শ্রেণীর উচ্চসীমা প্লাস নিম্ন সীমা ডিভাইড বাই 2, নিম্ন সীমা ডিভাইড বাই 2। তাহলে এখানে মধ্যমান দেওয়া আছে 47.5, তাহলে আমাদের উচ্চসীমা দেওয়া আছে কত, 51, নিম্ন সীমা আমরা জানি না, এটা বের করবো ডিভাইড বাই 2। তাহলে একটা একটা সমীকরণ একটা অজানা মান আছে নিম্ন সীমা, তো তোমরা একটু বাম পাক এগুলো এখানে আট গ্রহণ করবা, বাম পক্ষে নিয়ে আসবা, যোগ বিয়োগ করলে তোমার কি চলে আসবে, নিম্ন সীমা চলে আসবে। এটা পারা কথা, পারা উচিত, ঠিক আছে, নিম্ন সীমাটা চলে আসবে। এরপর আসো, নির্বাচনী পরীক্ষায় 32 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার। তাহলে শ্রেণী সংখ্যা আগে বুঝো, শ্রেণী সংখ্যা কিভাবে করতে হয়। শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এখানে, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে 7, এটা দেওয়া আছে। তাহলে আমার কি কাজ, পরিসরটা বের করা। তাহলে এখানে সর্বোচ্চ মান কি দেখো, আগে সর্বোচ্চ মান কোনটা বের করো, উপাত্ত থেকে সর্বোচ্চ মান কোনটা বের করো, তারপর সর্বনিম্ন মান বের করতে হবে। তাহলে সর্বোচ্চ দেখো তো, চোখ বলে যাও কত, কোনটা সবচেয়ে বড়, 74, 82 পাচ্ছি, তারপর এদিকে 86, 91। আমি 91 থেকে বড় পাচ্ছি, আমি মনে হয় পাচ্ছি না। 51, 59, 77, 91, 62, 79, 91 থেকে বড় কোনো কিছু নাই। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 91, এই যে। আর সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মান দেখো তো কত হয়, সর্বনিম্ন মান কত হয় দেখো তো, খেয়াল করো। এই সবচেয়ে কম দেখতেছি কোনটা, এখন পর্যন্ত 42, 37, 37 থেকে কম আছে। একটাকে টার্গেট করো, তার থেকে ছোট আছে কিনা দেখো, তাহলে এটা সহজে করে ফেলতে পারবা।
হ্যাঁ, আমি 37 থেকে কম দেখতেছি না আপাতত। আবার একবার চেক করি। আচ্ছা, আছে 36 পাইছি। 36 থেকে ছোট আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, 36 থেকে ছোট আছে। দেখো 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 দেখো, নাই। 38 একটু বড়, 34 থেকে ছোট আমার চোখে পড়তেছে না, নাই। তাহলে পরিসর সমান হবে, যে একটু আগে লিখলাম, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, অর্থাৎ 91 বিয়োগ 36 যোগ 1। তাহলে 11 থেকে 6 গেলে 5, 8 থেকে 3 গেলে 5 যোগ 1, তাহলে 56। কত হবে? 56, ঠিক আছে? ইয়েস, 56। তাহলে আমরা কি বললাম, শ্রেণী সংখ্যা সমান কি হবে? তোমার লিখবে, আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইড বাই শ্রেণীব্যাপ্তি। আমি সরাসরি বসাই দিচ্ছি মানগুলা। পরিসর হচ্ছে 56, শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত? 7। তাহলে 56কে 7 দিয়ে ভাগ করো, 8 বরাবর আসতেছে। যদি সাপোজ কথা কথা এরকম আসতো 7 দশমিক সামথিং, তখন আমাকে 8 মানে যে দশমিক আসে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। ধরো 8.5 আসছে, তাহলে আমাকে 9 নিতে হবে। ধরো আমাকে 9.2 আসছে, আমাকে 10 নিতে হবে। দশমিকের পর যদি কিছু একটা থাকে, তাহলে আমার পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিয়ে নিব, ওটাকে শ্রেণী সংখ্যা বলতে হবে। যদিও আমার এই ম্যাথের ক্ষেত্রে বরাবর চলে আসছে, সবসময় কিন্তু বরাবর আসবে না। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের বরাবর শ্রেণী সংখ্যা 8 আসছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা একবার চেক করি, ক্রস চেক। 34 এর নিচে এখানে কিছু আছে? নাই, নাই। আর 91 উপরে কিছু নাই, তাহলে এটাই। 11 থেকে 6 গেলে 5, 8 থেকে 3 গেলে 5, 56, ঠিক আছে? এখানে বড় হওয়ার কোনো চান্স নাই। এবার আসো আমরা এই পড়াটা তোমরা নিজেরা করবা সেম ভাবে। শ্রেণী সংখ্যা নিজেরা পারবা না, নিজেরা করে ফেলবা, কোনো ব্যাপার না। সেম ভাবে করবা, একই সূত্র। তো এখানে তোমরা এই ইয়াগুলো একটু দেখে নিবা, যে বললাম খেয়াল করো, যেহেতু এটা প্রথমবার আসছে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং তোমাদের কিন্তু যেটা সৃজনশীল আছে সেখানে আবার জ্ঞানমূলক প্রশ্ন আছে না, ক কতে কিন্তু সবসময় ম্যাথই আসে। তো যেহেতু এবার সংক্ষিপ্ত প্রশ্ন জিনিসটা অ্যাড করছে, আমার মনে হচ্ছে সামহাও কিছু তোমাদের সংখ্যা আসতে পারে। সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা দেখে যাবা। তো এখানেও তোমাদের জন্য কয়েকটা আমি লিখে দিছি, চলক কত প্রকার কি কি। যেমন এই সংখ্যাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, এটা আসার সম্ভাবনা খুব ভালো। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব ভালো একটা পসিবিলিটি আছে এই প্রশ্নটা আসার। তারপর কেন্দ্রীয় এগুলো পরিমাপগুলো কি কি, এটা আসতে পারে। তারপর প্রচুরক বলতে কি বোঝায়, মধ্যক বলতে কি বোঝায়, হ্যাঁ, গড় বলতে কি বোঝায়, এগুলো আসতে পারে। তারপর এর পাশাপাশি এখানে একটা ছোট করে অ্যাড করছে, 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা গড়। গড় কিভাবে বের করে? সংখ্যাগুলোর যোগফল ডিভাইড বাই সংখ্যা কয়টা, তাই না? তাহলে তোমার 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা কত কত আছে? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, ঠিক আছে? তাইলে এখানে সবগুলা যোগ করবা। এই কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে যোগফলকে 11 দিয়ে ভাগ করে দিবা। এগুলো সবগুলো সমষ্টি নিয়ে 11 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার কি, এই বিজোড় সংখ্যার গড়। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। এই ক্লাসটা ভালো মতো আবার করবা, যে এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবা। আমি যেটা বলবো, আমি যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিছি, এখানে কিন্তু আমি একটা একটা টাইপ করে দেখাই দিছি এবং তোমাদের সূত্রগুলো রিকল করাই দিলাম। তো এর পাশাপাশি তোমাদের কোন পরীক্ষা, কোন মেয়াগুলো ইম্পর্টেন্ট, পাশাপাশি বইয়ে যেগুলা যে ছোটখাটো ম্যাথ আছে না অনুশীলনীর মধ্যে এবং উদাহরণের মধ্যে, উদাহরণ এবং অনুশীলনীর মধ্যে দেখবা যে 4-5 লাইনের মধ্যে কিছু ম্যাথ হয়ে যাচ্ছে, সেগুলো 2 নাম্বারের ম্যাথ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, রাইট? আর এর পাশাপাশি কিছু কি দেখতে হবে? সংজ্ঞা দেখতে হবে। সংজ্ঞা এবং পার্থক্য এই টাইপের কিছু তোমাদের আসতে পারে, যেহেতু এটা নতুন সেকশন অ্যাড হয়েছে। এবং এর পাশাপাশি আমার কারণ হচ্ছে, দেখো সৃজনশীলে ক নাম্বারে কিন্তু তেমন একটা সংজ্ঞা আসে না, বা আসে না বললেই চলে, ম্যাথই আসে। সেক্ষেত্রে সংজ্ঞাগুলো এই জায়গায় আসার একটা ভালো পসিবিলিটি আছে। সুতরাং প্রত্যেকটা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখে নিবা, ঠিক আছে? আর ম্যাথগুলো একটু করবা বইয়ের, তাহলে আশা করি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বেশি বেশি তুমি এনশিওর করতে পারবা। প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাহলে 15 থেকে 10টা আসলে কমন আসা কোনো ব্যাপারই না, জাস্ট একটু ভালো মতো প্র্যাকটিস করে যাবা। আমারগুলোতে দেখবা, পাশাপাশি যেগুলো বলতেছি সংজ্ঞা এবং বইয়ের ছোটখাটো ম্যাথগুলো দেখে নিবা, ঠিক আছে? তাহলে অনেক শুভকামনা রইল, ভালো থাকো, ভালো মতো এক্সাম দাও। আসসালামু আলাইকুম।